দেওয়া আছে, রুটিনটা শেয়ার করা আছে। আগামীকাল ক্লাসটা কিন্তু সন্ধ্যে 6টা থেকে শুরু হবে। আগামীকাল অঙ্কের ক্লাস রয়েছে। আমি যদি এই নিয়ে ডিটেলসে জানিয়ে দেবো ক্লাস শেষে, বা পিডিএফ নোটস গুলো যেগুলো তোমরা বারবার বলছিলে সেগুলোর ক্ষেত্রে বলে রাখি, আজ ক্লাসের পর আমি জানিয়ে দেবো যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিভাবে পাবে বা কি করে তোমাদের কাছে যাবে, সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের ক্লাসের পর। অবশ্যই ক্লাসটা মন দিয়ে করো। আবারও বলছি যে স্টাডি মেটেরিয়াল যেটা তোমাদের কাছে যাবে সেটা তোমার কাছে অ্যাসেট মনে হবে, সেটা তোমার কাছে অ্যাসেট মনে হবে। তো স্যার জয়েন করে গেছেন, আমরা একটু সময় নেবো না। শুধু সবার কাছে যে রিকোয়েস্ট, যেটা বারবার বলে থাকি, যে ক্লাস রেকর্ড হচ্ছে, তোমাদের কাছে পৌঁছাবেই, পিডিএফ নোটস তোমাদের কাছে যাবে, এই নিয়ে বারবার মেসেজ করার বা বিন্দুমাত্র করার দরকার নেই। কমেন্ট বক্সটা খোলা রাখছি এই কারণে যে যেন তোমাদের যে কোনো সমস্যায় তোমরা মেসেজ করতে পারো, জানাতে পারো, কিন্তু সেটাকে অপব্যবহার করো না। তাহলে আমাকে এখান থেকে বন্ধ রাখতে হবে, অর্থাৎ তোমাদের কাছে এই একমাত্র সরাসরি রেসপন্সের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আর তোমরা রেসপন্স জানাতে পারবে তোমাদের যে ইমোজি গুলো রয়েছে, যে রিয়াকশন গুলো রয়েছে, সেগুলো দিয়েও তোমরা রেসপন্স জানাতে পারবে। আমি বলবো কমেন্ট বক্স কে অপব্যবহার করো না, যেখানে যার যে অসুবিধা সেগুলো জানো, কারণ অসুবিধা তোমরা ফেস করবে। যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলছি যে একটা ছোট্ট মোবাইল স্ক্রিনের মধ্যে ক্লাসটা দেখছি, যখন স্যার শেয়ার করবেন সেক্ষেত্রে কি হবে, যে ওই যে যেখান থেকে শেয়ার করলেন, যেটা থেকে পড়াচ্ছেন, তার উপর দিয়ে দেখবে তোমাদের মেসেজ গুলো চলে আসছে। তো প্লিজ অন্য কাউকে ডিস্টার্ব করো না। আমি বলবো একটু দয়া করে ধৈর্য রাখো, ক্লাসের পর আমি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস নিয়ে একদম ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করে দেবো। আজকের ক্লাসের ডিটেলস আমি শেয়ার করে দেবো, কিন্তু সেই পর্যন্ত অবশ্যই ধৈর্য রাখো। এবং সব থেকে বড় কথা, যে ক্লাসটা মন দিয়ে শোনো, তোমার কাছে একটা রিমার্কেবল জায়গা তৈরি হতে চলেছে আজকের ক্লাসটা। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। স্যার যেমন বললেন তোমরা সেই মতো চলবে আর কি। তো কেউ অযথা কমেন্ট করো না, মানে ওই পিডিএফ পিডিএফ করে, আর ওই অযথা ইমোজি গুলো ব্যবহার করো না। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা আশা করি সকলে দেখতে পাচ্ছ। তো একটু দেখতে পাচ্ছ কিনা একটু জানাও সকলে। সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। হ্যাঁ, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। তো যারা এখনো জয়েন করেনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। তো দেখো প্রথমেই আমরা যদি দেখে নিই রেলের যে সিলেবাস আছে, তো গ্রুপ ডি সিলেবাস তোমরা অলরেডি জানো যে আমাদের 4টে সাবজেক্ট এখানে থাকে, জেনারেল সায়েন্স থেকে শুরু করে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং হচ্ছে আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে দেখো এবছর যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা লেখা রয়েছে, তো এবছর কিন্তু প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে। এখানে টোটালটাই কিন্তু 20 নম্বর কিন্তু এবছর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু জিজ্ঞাসা কোশ্চেন করা হচ্ছে। তো সেই জন্য তোমাদের বলছি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই তোমাদের ভালো করে কিন্তু এখানে দেখতে হবে, কারণ এখানে টোটাল 20টা কোশ্চেনই এবছর দেখা গেছে, 20টা কোশ্চেনই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করছে। তো টোটাল 100 নম্বরের পরীক্ষা, এখানে 100টা কোশ্চেন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের যারা মাঠ মানে রিটেন পাস করবে তাদের জন্য কিন্তু মাঠের পরীক্ষা থাকছে। এরপরে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম রয়েছে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ ডির প্রসেস, গ্রুপ ডি পরীক্ষার প্রসেস। এখানে দেখো যদি আমরা এনটিপিসির সিলেবাসটা দেখে নিই, তো এনটিপিসিরও সিলেবাস অনেকটা একই থাকছে, খালি একটু প্যাটার্নটা খালি চেঞ্জ হচ্ছে, পরীক্ষার ধরনটা চেঞ্জ হচ্ছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস বলে এখানে 40টা কোশ্চেন, ম্যাথামেটিক্স 30, আর এখানে জিআই বলে কিন্তু আমাদের 30টা কোশ্চেন থাকছে। টোটাল এখানেও কিন্তু 100টা কোশ্চেন কিন্তু থাকবে আমাদের আরআরবি এনটিপিসির জন্য।
CBT2 এর ক্ষেত্রে RRB NTPC দেখো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর থাকছে, সেখানে 40 এর পরিবর্তে 50 হয়ে যাবে। ম্যাথামেটিক্স এখানে 30 এর পরিবর্তে 35, আর জিআই এর কিন্তু 30 এর পরিবর্তে 35 হয়ে যাবে। টোটাল 120টা কোশ্চেন থাকবে আমাদের 90 মিনিটসের জন্য, সময়টা কিন্তু একই থাকছে। এই হচ্ছে আমাদের এনটিপিসি সিলেবাস। এনটিপিসি সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমাদের সবকিছুই পড়তে হয়। তো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সমস্ত জায়গা থেকে কিন্তু পড়তে হয়। জেনারেল সায়েন্স থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো আমাদের কিন্তু দেখতে হয়। এখানেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে কিন্তু ভালোভাবে কিন্তু পড়তে হয়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এখানে কিন্তু প্রচুর জিজ্ঞাসা করেছে এবছর, মানে 2025-এ যে পরীক্ষাটা হলো। তো এখানে আরপিএফ এরও সিলেবাস রয়েছে। আরপিএফ তো আমরা যারা পরীক্ষা দাও তোমরা দেখতে পারো, এখানে আরপিএফ এর এখানে প্যাটার্ন কিন্তু রয়েছে, মোটামুটি সেমই কিন্তু প্যাটার্ন থাকছে। তো রেলের পরীক্ষার মোটামুটি একই, সেই ইংরেজিটা বাদে মোটামুটি সব সাবজেক্ট গুলোই কিন্তু থাকছে, জিকে, অ্যারিথমেটিক এবং রিজনিং। শুধুমাত্র এখানে ইংরেজির কোনো পরীক্ষা নেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো জিকে বলা থাকলেও কিন্তু আমাদের যে জিকের মধ্যে সমস্ত বিভাগ থাকবে এনটিপিসির ক্ষেত্রে, আর আমাদের রেলের ক্ষেত্রে এবছর আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স বলা থাকলেও জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেইভাবে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। টোটাল 20টা কোশ্চেনই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবছর আরআরবি গ্রুপ ডি তে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এবার আমরা আস্তে আস্তে নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি। আশা করি তোমরা সিলেবাস গুলো বুঝতে পারলে, যারা বুঝতে পারলে না তারা ভালোভাবে দেখে নেবে যখন পিডিএফটা তোমরা পাবে। এরপর দেখো তাহলে আমরা স্ট্র্যাটেজি তাহলে কি অ্যাপ্লাই করতে পারি, যার ফলে আমরা কিন্তু এই রেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় এনটিপিসি থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, এএলপি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের আরপিএফ থেকে শুরু করে সমস্ত পরীক্ষা আমরা কিন্তু কভার করতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটার উপর বেশি করে কিন্তু জোর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কারণ এখানে কিন্তু রেলের পরীক্ষা সব থেকে মেন ভাইটাল জায়গা কিন্তু হয়ে যাচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমি যেটা তোমাদের করিয়ে থাকি ক্লাসে, 200 থেকে 300টা কোশ্চেন প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ 200 থেকে 300টা কোশ্চেন আমি তোমাদের করিয়ে থাকি এমসিকিউ আকারে। ঠিক আছে, এমসিকিউ আকারে তোমাদের করিয়ে থাকি। তার পাশাপাশি তোমাদের যে সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক গুলো রয়েছে, যেমন ধরো তোমার হচ্ছে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে পুরস্কার, সম্মান, কমিটি, সম্মেলন, যৌথ সামরিক মহড়া, খেলা থেকে শুরু করে জনপ্রিয় প্রকাশিত বই, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এই সমস্ত জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে তুলে তুলে। তো এই জায়গাগুলো আমি তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু নোটস কিন্তু দিয়ে থাকি। তো আজকেও কিন্তু প্রচুর নোটস আছে তোমাদের দেখাবো, তোমরা এগুলো ভালো করে করবে। আগামী দিনেও যখন তোমাদের সাথে তোমাদের আবার ক্লাস হবে সেখানেও কিন্তু ঠিক একইভাবে নোটস তোমাদের দিতে থাকবো। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স বোঝা গেল। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের দুই ভাবে করে থাকি, এক হচ্ছে এমসিকিউ আকারে, তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ প্রত্যেক মাসে 200 থেকে 300টা করে কোশ্চেন। সব থেকে বেস্ট এমসিকিউ গুলো যেগুলো আমার মনে হয় যেগুলো না পড়ে গেলে পরীক্ষায় নয়, সেই ধরনের কোশ্চেন আমি তৈরি করে থাকি প্রত্যেক মাসে, সেগুলো তোমাদের প্রোভাইড করে থাকি। আর তোমাদের হচ্ছে নোটস যেগুলো না পড়ে গেলে নয়, বিভিন্ন আমাদের অ্যাওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোমরা নোটস আকারে কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর আসছি আমরা স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের ক্ষেত্রে ঠিক একইভাবে কিন্তু আমরা রেডি করে থাকি, মানে আমি তোমাদের করিয়ে থাকি এতদিন ধরে এইভাবে কিন্তু পড়িয়ে আসছি। তো স্ট্যাটিক জিকেও আমরা কিন্তু কিভাবে করব, তো স্ট্যাটিক জিকের আমি তোমাদের এমসিকিউ দিয়ে থাকি 50টা করে এক একটা সেটে, বিভিন্ন টপিকের ওপর, স্পোর্টস থেকে শুরু করে, অ্যাওয়ার্ডস থেকে শুরু করে, স্পেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন টপিকের উপর কিন্তু তোমাদের এমসিকিউ দিয়ে থাকি। সেগুলো তোমরা দেখতে পারবে, সেগুলো বিভিন্ন পরীক্ষার যে ধরনের কোশ্চেন এসছে স্ট্যাটিক জিকে থেকে সেগুলো তোমাদের আমি দিয়ে থাকি। এছাড়া আমি তোমাদের ইন ডিটেলস কিন্তু একদম তোমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি তোমাদের কিন্তু পড়িয়ে থাকি। ঠিক আছে, সেগুলোর উপরে তোমরা কিন্তু নোটস পাবে। মোটামুটি এখানে দেখো 100
180-র ওপরে বিভিন্ন যে টপিক গুলো রয়েছে, যেমন ধরো তোমার এখানে দেখো লিস্ট অফ ড্যামস, বিভিন্ন ভারতের বিভিন্ন বাঁধের তালিকা, বন্যপ্রাণী অভয়ারণ্য, পাখির অভয়ারণ্য, নদী তীরবর্তী যে সমস্ত শহর, ভারতের বিভিন্ন নৃত্য, ভারতের বিভিন্ন উৎসব, এই দুটো থেকে প্রচুর কোশ্চেন দেয় রেলের পরীক্ষার জন্য। তারপর দেখো ভারতের মহাকাশ এবং গবেষণা সংস্থা, তাদের হেডকোয়ার্টার, ভারতীয় ব্যাংক এবং তাদের সদর দপ্তর, গুরুত্বপূর্ণ হ্রদ থেকে শুরু করে দেখো এরকম প্রচুর টপিক রয়েছে, যেগুলোর ওপর কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু নোটস দিয়ে থাকি, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এখান থেকে যদি কোশ্চেন আসে ডেফিনেটলি কিন্তু আনসার করে আসতে পারবে। ঠিক আছে, প্রচুর এরকম 180-র বেশি কিন্তু টপিক রয়েছে, যেগুলোর ওপরে কিন্তু তোমরা নোটস কিন্তু পাবে। তাহলে স্ট্যাটিক জিকেও আমরা কিভাবে তৈরি করব? স্ট্যাটিক জিকেও আমরা তাহলে দুভাবে তৈরি করছি, এক এমসিকিউ আকারে এবং দুই হচ্ছে কিন্তু স্ট্যাটিক জিকে নোটস আকারে। ঠিক আছে, নোটস তোমাদের পড়তেই হবে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে, এর কোনো বিকল্প নেই, কারণ নোটস না পড়লে কিন্তু হবে না। এই সমস্ত লিস্ট অফ ড্যাম, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগুলোর কোশ্চেন যখন আসবে তখন কিন্তু আনসার নাহলে করতে পারবে না। ঠিক আছে, তো দুভাবে কিন্তু স্ট্যাটিক জিকেটাও আমরা রেডি করব। এবার বাদ বাকি রয়ে গেল জিকের আরো অন্যান্য জিনিস, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। ঠিক আছে, ওগুলোর জন্য আলাদা তোমাদের স্যার থাকবে, তারা তোমাদের কিন্তু ওই সাবজেক্ট গুলো কিন্তু গাইড করবে। তো আমি এই দুটোই সাবজেক্ট পড়ে থাকি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যে দুটো সাবজেক্ট সব থেকে ভাইটাল রোল কিন্তু হিসেবে কাজ করে। এরপর দেখো আমরা যদি একটা আহ, মানে পুরোনো একটা কোশ্চেন তোমাদের যদি দেখাই, তাহলে কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আমাদের রেলের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে। দেখো এখানে যেমন একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে কোশ্চেন। তো এই তোমাদের এই টপিকটার উপরে আমি ডিটেলসে নোটস দিয়ে থাকি, যে কোন স্তরে কি দেখা যায়, কোন স্তরে কি কাজ করে। ঠিক আছে, যেমন ওজোন স্তর আমাদের কোন স্তরে দেখা যায়, পৃথিবীর সর্বনিম্ন স্তর কোনটা তোমরা জানো, এটা আমাদের ট্রপোস্ফিয়ার। তো এই টাইপের যে কোশ্চেন গুলো আসে, সেগুলোর উপরে তোমাদের নোটস দিয়ে থাকি এই বিভিন্ন স্তর থেকে। তারপর দেখো আরো যদি দেখি আমাদের আহ জন্মসূত্রে, দেখো আমাদের এমন একজন ব্যক্তি যিনি দক্ষিণ আহ আফ্রিকার অর্থমন্ত্রী হয়েছেন। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে। দেখো বিভিন্ন বিষয়ে যে বিজ্ঞান গুলো থেকে কোশ্চেন আসে, যে আমাদের সরীসৃপ নিয়ে অধ্যয়নকে কি বলা হয়, পতঙ্গ, পতঙ্গ তোমরা জানো অ্যান্টোমোলজি বলা হয়। তো এই টাইপের যে বিভিন্ন বিষয় বিজ্ঞান, এগুলো তোমাদের নোটস দিয়ে থাকি। তো এগুলো থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তারপর ভারতীয় নিউক্লিয়ার কর্মসূচির জনক, এই যে জনক থেকে আমি বারবার বলে থাকি তোমাদের ক্লাসে, জনক থেকে একটা করে কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। যেমন নিউক্লিয়ার কর্মসূচির জনক কাকে বলা হয়, যেমন আমাদের এখানে দেখো এপিজে আব্দুল কালাম। তো এনাকে আমাদের যেমন কিন্তু মিসাইল ম্যান বলা হয় বা মিসাইল সিস্টেমের জনক বলা হয়। তো এই টাইপের যারা জনক রয়েছে, তো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তারপর দেখো আরো বিভিন্ন কোশ্চেন কিন্তু এসেছে, যেমন ইসরোর দীর্ঘতম চেয়ারম্যান কে ছিলেন। তারপর আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সম্প্রসারিত হয়েছে তার আবিষ্কার কে করেছিলেন, আবিষ্কার থেকে কোশ্চেন আসে। দেখতে পাচ্ছি তো বিভিন্ন ক্রীড়াগুলি, নিম্নলিখিত ক্রীড়াগুলি পূর্বে অলিম্পিকের একটা খেলা ছিল কিন্তু বর্তমানে নেই, অলিম্পিক থেকে কোশ্চেন এসছে। তো এগুলো আমাদের সব স্ট্র্যাটেজিকের আন্ডারে কিন্তু পড়ছে, কারণ এগুলো আমরা বই থেকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বই থেকে কিন্তু পাবো না, এগুলো আমাদের কিন্তু আলাদাভাবে পড়তে হয়। তো এখানে দেখো প্রচুর কোশ্চেন রয়েছে, যেমন আমাদের ইসরো যে বিভিন্ন স্যাটেলাইট গুলো লঞ্চ করছে, ঠিক আছে, তো সেইগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু এখান থেকে তুলে দেয়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ডিফেন্স অ্যান্ড টেকনোলজির ওপর কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এ। তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা, দেখো এগুলো তোমরা স্ট্র্যাটেজিকের আন্ডারে পড়ছে, কারণ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা, ফেসবুকের প্রতিষ্ঠাতা, গুগলের কে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আমাদের আসে।
তো বুঝতে পারছো এখানে প্রচুর কোশ্চেন দিয়েছে যেগুলো আমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। দেখো ওখলা বার্ড আশ্রয়স্থল, এটা আমাদের কোথায় অবস্থিত? ওখলা আমাদের পক্ষী অভয়ারণ্য থেকে কিন্তু জিজ্ঞাসা করেছে, পক্ষী অভয়ারণ্য, ঠিক আছে। তো বার্ড স্যাংচুয়ারি বা পক্ষী অভয়ারণ্য থেকে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো এই টাইপের বহু কোশ্চেন দেখতে পাই। দেখো বিখ্যাত মন্দির কোথায় অবস্থিত, দেখতে পাচ্ছ টেম্পল থেকে বা আমাদের মন্দির থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করছে। এগুলো তোমরা বইতে কিন্তু পাবে না, মানে বইতে ইতিহাস ভূগোল এই সমস্ত বইতে পাবে না, এগুলো আমাদের স্ট্যাটিক জিকের বইতে কিন্তু তোমরা পাবে। তো সেক্ষেত্রে যেহেতু আমি তোমাদের নোটস দিচ্ছি, তো তোমাদের কিন্তু এগুলো সব কভার হয়ে যাবে। দেখতে পাচ্ছ মহাকাশে প্রবেশ করা প্রথম ভারতীয় কে ছিলেন। এই যে প্রথম যে কোশ্চেনটা, এটা আমি তোমাদের আজকেও কিন্তু নোটসে দেব। তো এখান থেকে আমার কিন্তু নোটস থেকে কমন আসে, কারণ এইটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রথম ভারতীয় বা প্রথম আমাদের বাঙালি ব্যক্তিত্ব বা প্রথম আমাদের মহিলা কে ছিলেন, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়। তো দেখো এখানে দেখো লোকনৃত্য আমি বললাম, ড্যান্স থেকে আমাদের কিন্তু কোশ্চেন আছে লোকনৃত্য। তো আমাদের লোকনৃত্য থেকেও কিন্তু এখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, লোকনৃত্য এবং ফেস্টিভ্যাল এই দুটো জায়গা থেকে কিন্তু কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করে। তো এরপর আমরা চলে যাচ্ছি আজকের নোটসে। তো যেহেতু আমি তোমাদের বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের আমি ডিটেলস থিওরি আকারে কিন্তু নোটস দেব, ঠিক আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। তো এগুলো দেখো আমাদের জানুয়ারি মাস এখনো শেষ হয়নি, তো জানুয়ারি মাসের মোটামুটি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের দিচ্ছি। যখন এই মাসটা শেষ হয়ে যাবে, জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি পড়ে যাবে, তখন যখন তোমাদের ক্লাস আবার হবে, সেখানে তোমরা জানুয়ারি মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে। প্রথমে আগে থিওরি পাবে, তারপর থিওরিটা তোমাদের পড়া হয়ে গেলে তারপর কিন্তু তোমাদের এমসিকিউ দেওয়া হবে। এমসিকিউ তোমাদের 200 থেকে 300টা কিন্তু এমসিকিউ, জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক মেডেল জয়ী, তিনি কিন্তু আমাদের সাইনা নেওয়াল, তিনি কিন্তু সম্প্রতি ক্রীড়া থেকে অবসর নিয়েছেন। পরবর্তী দেখো আমাদের 17তম ত্রিপাক্ষিক কোস্ট গার্ড অনুশীলন একটা হয়েছে মালদ্বীপে, যেটার নামকরণ রাখা হয়েছিল এক্সারসাইজ দোস্তি। পরবর্তী দেখো সব থেকে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের বিজয় হাজারে ট্রফি, বিজয় হাজারে ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রকে 38 রানে পরাজিত করে এবছর জয়ী হয়েছে আমাদের বিদর্ভ। এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। প্রথমত জিজ্ঞাসা করে বিজয় হাজারে ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত, তো এটা আমাদের মনে রাখবে ক্রিকেটের সাথে যুক্ত। আর এটা না হলে জিজ্ঞাসা করবে যে এবছর বিজয় হাজারে ট্রফি কোন দল জয়লাভ করেছে, তো সেক্ষেত্রে মনে রাখবে বিদর্ভ কিন্তু জয়লাভ করেছে। পরবর্তী দেখো আমাদের ভারতের বন্দে ভারত, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, বন্দে ভারত আমাদের স্লিপার ট্রেন কিন্তু চালু হলো। তো এটা আমাদের উদ্বোধন করা হয়েছে হাওড়া থেকে গুয়াহাটি, হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের কিন্তু মনে রাখবে বন্দে ভারত সুপার স্লিপার ট্রেন কিন্তু চালু হয়েছে। এই সমস্ত কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে, খেয়াল রাখবে। পরবর্তী দেখো দিল্লির সেই দাবা খেলোয়াড় যিনি ফাইট দ্বারা 92তম গ্র্যান্ড মাস্টার নির্বাচিত হয়েছেন আর্জন বর্ষবণী। হেনলি পাসপোর্ট রিপোর্ট, এটা প্রত্যেকবার 3-4 বার করে প্রকাশিত হয় বছরে। তো শেষ যে রিপোর্টটা বেরিয়েছে 2026-এ, সেখানে দেখা যাচ্ছে সিঙ্গাপুর প্রথম, জাপান দ্বিতীয়, দক্ষিণ কোরিয়া তৃতীয় হয়েছে এবং ভারতের র্যাঙ্ক কিন্তু এখানে আমাদের 80 রাখা হয়েছে। তো হেনলি পাসপোর্ট সূচকে ভারতের র্যাঙ্ক বর্তমানে 80। পরবর্তী দেখো আমাদের ভারতীয় সেনা 2026 বছরকে নেটওয়ার্কিং এবং ডেটা সেন্ট্রিসিটি হিসাবে কিন্তু ঘোষণা করেছে 2026 বছরটাকে।
পরবর্তী দেখো, তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি কিন্তু ভেনেজুয়েলাকে আক্রমণ করেছিল এবং ওখানকার যে রাষ্ট্রপতি রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করে তারা তুলে নিয়ে চলে এসেছে। তো এই যে মিলিটারি অপারেশনটা তারা চালিয়েছে, এটার নাম রাখা হয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভালো করে মনে রাখবে, এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় পুরো জিজ্ঞাসা করে। এরপর দেখো, ইউরোপীয় যে দেশ যেটা হচ্ছে ইউরো গ্রহণ করেছে, তাদের মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করেছে, সেটা হচ্ছে আমাদের বুলগেরিয়া। তো তোমরা জানো ইউরোপিয়ান যে কান্ট্রি রয়েছে তাদের একটা নিজস্ব মুদ্রা আছে, সেটা হচ্ছে ইউরো। ঠিক আছে, ইউরোকে তারা মুদ্রা হিসেবে ব্যবহার করে। তো তার সেই ইউরোকে গ্রহণ করেছে বুলগেরিয়া। এখানে ইংরেজিতে নোটস দেওয়া রয়েছে, ইংরেজিতে ঠিক একইভাবে তোমরা যদি ইংরেজিতে পড়তে চাও তো ইংরেজিতেও কিন্তু পড়তে পারবে। পরবর্তী দেখো, আমাদের রিসেন্ট কিছু জিআই ট্যাগ কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখো, আমাদের পদ্মরু খাদি, এটা আমাদের অন্ধ্রপ্রদেশে ব্যবহৃত হয়। তো বন্দে ভারত ট্রেনে কিন্তু এটা আমাদের ব্যবহৃত হচ্ছে। এই পদ্মরু খাদি অন্ধ্রপ্রদেশ থেকে এটা কিন্তু এবছর আমাদের জিআই ট্যাগ সম্প্রতি কিন্তু পেয়েছে। তারপর দেখো, ওরাইউর কাটান শাড়ি, এটাও তামিলনাড়ু থেকে পাওয়া যায়। তামিলনাড়ু থেকে কিন্তু এটা জিআই ট্যাগ সম্প্রতি পেয়েছে। তারপর দেখো, কাভিন্দা পাড়ি নাট্টু সাক্কারাই, এক ধরনের গুড়ের গুঁড়ো। তো এটাও কিন্তু তামিলনাড়ু থেকে রিসেন্টলি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তারপর দেখো, নামাক্কাল মাক্কাল পাতিরাঙ্গাল, তো এটা হচ্ছে সোপ স্টোন রান্নার বাসন, এটাও কিন্তু তামিলনাড়ু থেকে জিআই ট্যাগ পেয়েছে। তো তামিলনাড়ু থেকে দেখো প্রচুর কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। থুয়ামল্লি একটা ধানের জাত, এটাও কিন্তু তামিলনাড়ু থেকে জিআই ট্যাগ পেয়েছে। আম্বাসা মুদ্রাম, কাঠের এক ধরনের খেলনা, তামিলনাড়ু থেকে এটাও কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা ভৌগোলিক নির্দেশক সূচক ট্যাগ কিন্তু পেয়েছে। তো এর পরবর্তীতে আমরা যখন আমাদের ক্লাস হবে, সেখানে কিন্তু আমরা বাংলা থেকে যে সমস্ত জিআই ট্যাগ পেয়েছে আমাদের বাংলা এবং ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে, সেগুলো কিন্তু পরবর্তীকালে আমরা দেখব। যেমন বাংলার রসগোল্লা থেকে শুরু করে আরো বিভিন্ন জিনিস, আমাদের কিন্তু দার্জিলিং চা থেকে শুরু করে অনেক কিন্তু জিআই ট্যাগ কিন্তু পেয়েছে। এরপর দেখো, আমরা দেখে নেব 83তম আমাদের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। তো আমাদের সেরা চলচ্চিত্র যেটা পেয়েছে পুরস্কার, সেটা হচ্ছে হ্যামনেট। হ্যামনেট কিন্তু আমাদের 83তম সেরা চলচ্চিত্র ড্রামা বিভাগে কিন্তু বিজয়ী হয়েছে। সেরা চলচ্চিত্র মিউজিক্যাল এবং কমেডি বিভাগে পেয়েছে ওয়ান ব্যাটেল অ্যান্ড আফটার অ্যানাদার। এই সিনেমাটা কিন্তু আমাদের এবছর পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতার ড্রামাতে কিন্তু সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে ওয়াগনার মৌরা, এবং সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন জেসি বাকলি, এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। তো এই কটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো থেকেই আমাদের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে। বারবার বলছি, যেহেতু রেলের আমাদের অনেকগুলো শিফটের পরীক্ষা হয়, মেনি শিফটের পরীক্ষা হয়, সেই জন্য আমাদের সবকটা কিন্তু এখানে দেখে রাখতে হবে, কারণ এগুলো থেকে যে কোনো একটা তোমার শিফটে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত ডিটেলসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে। তো ডিটেলসে যদি না কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলে কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো বুঝতে পারলে, তো এখানে ইংরেজিতেও দেখো দেওয়া রয়েছে, ইংরেজিতে পড়তে চাইলে পড়তে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবার ডিসেম্বরের আমরা দেখে নেব, ডিসেম্বরে কিছু সেরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। যেমন দেখো, আমাদের বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি সম্প্রতি মারা গেছেন, খালেদা জিয়া। তারপর দেখো, ভারতীয় উৎক্ষেপণ যান বহনকৃত ভারী উপগ্রহ 24শে ডিসেম্বর 2025, যেটা আমরা লঞ্চ করেছি LMV-33MC রকেট দ্বারা, এটা হচ্ছে ব্লু বার্ড ব্লক 2। তারপর দেখো, যে দুটি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে, ইথিওপিয়া এবং ওমান।
তো এই টপিকটাও আজকে আমরা দেখব যে নরেন্দ্র মোদীকে কোন কোন দেশ তাদের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে। লাস্ট 2025টা আমরা দেখব। এর আগে প্রচুর দেশ দিয়েছে, কিন্তু আজকে আমরা 2025টা দেখব। স্ট্যাচু অফ ইউনিটি, ভারতের ভাস্কর স্ট্যাচু অফ ইউনিটি যিনি ডিজাইন করেছিলেন সেই রাম ভি সুতার, তিনি কিন্তু মারা গেছেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় যৌথ সামরিক মহড়া দেখা হয়েছে, যেটার নাম ডেজার্ট সাইক্লোন। তারপর দেখো স্কোয়াশ বিশ্বকাপ 2025 হংকংকে ফাইনালে হারিয়ে বিজয়ী হয়েছে আমাদের ভারতীয় দল। তো স্কোয়াশ বিশ্বকাপ জিতেছে এবছর কে, মানে 2025-এ ভারত কিন্তু জিতেছে। অস্ট্রেলিয়ার যে শহরে দেখো আমাদের হানুক্কা, হানুক্কা হচ্ছে একটা ইহুদিদের একটা উৎসব, যেখানে অস্ট্রেলিয়ায় তারা আনন্দ উপভোগ করছিল, অনুষ্ঠান চলছিল। সেই সময় 2 বন্দুকধারী এসে 15 জনকে হত্যা করে। তো এটা ঘটনাটা ঘটেছে সিডনিতে। টাইম ম্যাগাজিন এর বর্ষসেরা ব্যক্তি হয়েছেন আর্কিটেক্টস অফ এআই। যে ভারতীয় শহরে 2026-এ বিশ্বকাপ আগে আর্জেন্টিনা ফুটবলার লিওনেল মেসির 70 ফুট লোহার মূর্তি উন্মোচন হয়েছে আমাদের কলকাতায়। তো রিসেন্টলি তো আমরা জানো কলকাতায় মেসি এসেছিল, সেখানে কিন্তু 70 ফুট লোহার মূর্তি উন্মোচন হয়েছে। আমেরিকান পেশাদার বাস্কেটবল খেলোয়াড় যিনি টাইমের বর্ষসেরা অ্যাথলিট হয়েছেন মিস এজা উইলসন। তো এগুলো ভালো করে মনে রাখবে কে বর্ষসেরা অ্যাথলিট হচ্ছেন। বলিউড অভিনেত্রী 2025 সালে পেটা পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন মিস রাভিনা টান্ডন। তোমরা এই সিনেমা অনেকেই দেখেছো। মধ্যপ্রদেশের 3 বছরের দাবা প্রতিভা যিনি বিশ্বের সব থেকে কনিষ্ঠ ফাইট রেটের দাবাড়ু হয়েছেন সর্বজ্ঞ সিং কুশওয়া। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন লোকসভা স্পিকার, প্রাক্তন পাঞ্জাবের রাজ্যপাল সম্প্রতি মারা গেছেন, তিনি হচ্ছেন শিবরাজ পাটিল। পরবর্তী দেখো যে ভারতীয় উৎসবকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, সেটা হচ্ছে আমাদের দীপাবলি উৎসব, আমাদের বিখ্যাত দীপাবলি উৎসব। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে। ভারত মালয়েশিয়ার একটা যৌথ বাহিনীর 5ম সংস্করণ মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থানে দেখো একটা সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল হারিমাও শক্তি। বিশ্বসেরা মহিলা অ্যাথলিট হয়েছেন 2025। তো দেখো এটা হচ্ছে আমাদের ম্যাকলা ফলিন লেব্রন, এর নাম হচ্ছে ম্যাকলা ফলিন লেব্রন। বিশ্বসেরা পুরুষ অ্যাথলিট হয়েছেন আরমান ডু প্লান্টিস। নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে আমাদের কোশ্চেন হবে, না পারলে কিন্তু নাম্বার বাদ চলে যাবে। তো যে দেশ সুলতান আজলান শাহ হকি কাপ এবছর ভারতকে ফাইনালে হারিয়ে জিতেছে, সেটা হচ্ছে বেলজিয়াম। তো ভারত হেরে গেছে। তারপর দেখো ভারত ইন্দোনেশিয়ার যৌথ সামরিক মহড়া একটা হয়েছে, যেটার নাম গরুর শক্তি। ভারতীয় সেনা এবং মালদ্বীপের মধ্যে একটা সামরিক মহড়া হয়েছে, যেটার নাম একুভ্যারিন। এবছর মানে 2025-এ এনটিপিসি পরীক্ষা, আরআরবি এনটিপিসি পরীক্ষাতে এই কোশ্চেন গুলো আসছিল, এবং এই কোশ্চেন গুলো এখান থেকে জিজ্ঞাসা করছিল যে কোথায় হয়েছে। নাম তো এক জিজ্ঞাসা করছিলই, এবং জিজ্ঞাসা করছিল যে মহড়াটা কোন জায়গায় হয়েছে। তো কোন জায়গায় হয়েছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এবছর 2025-এর যে এনটিপিসি পরীক্ষা হলো সিবিটি 1 এবং সিবিটি 2, সেখানে কিন্তু কোশ্চেন এগুলো কিন্তু জিজ্ঞাসা করছিল। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে ইংরেজিতে দেওয়া আছে, তোমরা চাইলে ইংরেজিতেও করতে পারো। পরবর্তী দেখো আমাদের বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো ফিফার ফুটবল অ্যাওয়ার্ডটা আমরা চোখ বুলিয়ে নেব।
দেখো বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড় কে হয়েছেন? পুরুষ খেলোয়াড় এবছর হয়েছেন উসমান দেম্বালে। ফ্রান্সের খেলোয়াড়, বার্সেলোনার হয়ে কিন্তু খেলে। তা আমাদের বেস্ট খেলোয়াড় হয়েছেন পুরুষ খেলোয়াড়, ফিফা পুরুষ খেলোয়াড় উসমান দেম্বেলে। বেস্ট মহিলা ফুটবলার হয়েছেন, ফিফা ফুটবলার হয়েছেন আইতানা বনমাতি। এ আগের বারও পেয়েছিল, এবারও পেয়েছে আইতানা বনমাতি। স্পেনের হয়ে খেলে, বার্সেলোনায় খেলে। দ্য বেস্ট ফিফা পুরস্কার গোলরক্ষক, পুরুষ গোলরক্ষক হয়েছেন জিয়ান লুইজি দোনারুমা। এবং দ্য বেস্ট ফিফা মহিলা গোলরক্ষক হয়েছেন হান্না হ্যামচন। বেস্ট ফিফা পুরুষ কোচ হয়েছেন লুইস এনরিক এবং বেস্ট মহিলা কোচ হয়েছেন এমা হেইজ। তো এই কটার নাম যদি তোমরা মনে রাখতে পারো, এর মধ্যে থেকে কিন্তু আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবে ফুটবল অ্যাওয়ার্ড ফিফা থেকে। ঠিক আছে, ফুটবল অ্যাওয়ার্ড ফিফা থেকে এই কটা জায়গা তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। পরবর্তী দেখো আমাদের লাস্ট সাইটস অ্যাডেড রামসার সাইট। তো রামসার সাইট আমাদের বর্তমানে কটা রয়েছে? টোটাল আমাদের রামসার সাইট এখন 93তে পৌঁছে গেছে। এর আগে আমাদের 94 ছিল, দুটো রিসেন্টলি ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার পর আমাদের 96টা হয়ে গেছে। 95তম আমাদের রামসার সাইট ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে কোপরা জলাশয়। কোপরা জলাশয় আমাদের কিন্তু 95তম রামসার সাইট ঘোষণা হয়েছে, যেটা হচ্ছে ছত্তিশগড় বিলাসপুর জেলায় রয়েছে। ছত্তিশগড় রাজ্যের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা হয়েছে। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ এটা ছত্তিশগড় রাজ্যের প্রথম রামসার সাইট। কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে, তো মনে রাখবে যে ছত্তিশগড়ের প্রথম রামসার সাইট কোনটা বা 95তম রামসার সাইট কোনটা। এরপর দেখো আমাদের রাজস্থানের আলোয়ার জেলার সিলিসের লেক, সিলিসের হ্রদ 96তম রামসার সাইট কিন্তু মর্যাদা পেয়েছে। তো 95 এবং 96 ভালো করে কিন্তু মনে রাখবে, বিশেষ করে 95টা, যেহেতু এটা ছত্তিশগড়ের প্রথম রামসার সাইট। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এর পরবর্তী যখন আমরা ক্লাস করব, তখন সেখানে আমরা বাকি যে 94টা রামসার সাইট, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে দেখে নেব যে কোন কোন জায়গায় আমাদের বাকি 94টা রামসার সাইট রয়েছে। ঠিক আছে, সেটা পরবর্তী আবার ক্লাসে আমরা দেখব। এর পরবর্তী টপিকে চলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল অনার্স কনফারেড বাই পিএম মোদি। তো 2025 সালে দেখো মোদি বিভিন্ন দেশ থেকে কিন্তু তাদের দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কার যেমন ভারত রত্ন, তো আমরা সকলেই জানো ভারত রত্ন আমাদের বেসামরিক সাধারণ মানুষদের যেটা দেওয়া হয় সর্বোচ্চ পুরস্কার, এবং সামরিক ক্ষেত্রে আমাদের পরমবীর চক্র। ঠিক আছে, পরমবীর চক্র এগুলো আমাদের সর্বোচ্চ পুরস্কার সামরিক ক্ষেত্রে, আর বেসামরিক ক্ষেত্রে ভারত রত্ন। সেরকম অন্যান্য দেশের বেসামরিক পুরস্কার দেখো, বার্বাডোসের অর্ডার অফ বার্বাডোস, অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস, এটা কিন্তু মার্চ 2025-এ প্রধানমন্ত্রী মোদীকে তারা কিন্তু প্রদান করেছে। শ্রীলঙ্কা দেখো দিয়েছে শ্রীলঙ্কা মিত্র বিভূষণা জুলাই 2025-এ। ওমান থেকে দিয়েছে তারা অর্ডার অফ ওমান ফার্স্ট ক্লাস ডিসেম্বর 2025। ইথিওপিয়া থেকে তারা দিয়েছে গ্রেট অনার মিশন অফ ইথিওপিয়া ডিসেম্বর 2025-এ। মরিশাস থেকে দিয়েছে মরিশাসের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 2025-এ। ঘানার জাতীয় সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী জুলাইয়ে। ত্রিনিদাদ এবং টোবাগো থেকে জাতীয় সম্মান পেয়েছে জুলাইয়ে। এছাড়া ব্রাজিল, নামিবিয়া ইত্যাদি কিন্তু রয়েছে। পরবর্তী দেখো আমাদের ভারত রত্ন 2024 শেষ ঘোষণা হয়েছে। তো ভারত রত্ন 2024 শেষ পেয়েছেন আমাদের এম.এস. স্বামীনাথন, সবুজ বিপ্লবের যিনি জনক। মোট আমাদের কিন্তু 5 জনকে এবছর প্রথা ভেঙে, দেখো প্রত্যেক বছর আমাদের 3 জনকে কিন্তু দেওয়া হতো,
তিনজনকে আমাদের বার কিন্তু ভারত রত্ন দেওয়া হয়, প্রত্যেক বছর দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আমাদের 2019-এ পর আমরা দেখেছি 2024 কিন্তু আমাদের ভারত রত্ন দেওয়া হয়েছে, তারপর এখন আর দেওয়া হয়নি। তো প্রথা ভেঙে এবছর কিন্তু মানে 2024-এ 5 জনকে টোটাল দেওয়া হয়েছে, 3 জনকে দেওয়া হতো, প্রথমবার কিন্তু 5 জনকে দেওয়া হলো। এখানে দেখো স্বামীনাথন চৌধুরী চরণ সিং, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, পিভি নরসিংহ রাও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, লালকৃষ্ণ আডবাণী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের উপ প্রধানমন্ত্রী, এবং কর্পূরী ঠাকুর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহার। এই 5 জনকে কিন্তু দেওয়া হয়েছে। এটা আমাদের WBPSC ক্লার্কশিপ প্রথম শিফটে কিন্তু কোশ্চেনটা আমাদের কমন এসেছিল। ঠিক আছে, তো এই ডিটেলসে কোশ্চেন তোমাদের নোটস এবং থিওরি কোশ্চেন দেওয়ার ফলে কিন্তু কোশ্চেন কমন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে। তো এখান থেকে যদি আমরা দেখে নিই এক ঝলকে যে ভারত রত্ন এতদিন যা দেওয়া হয়েছে, তো মোট 48 জনকে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। মরণোত্তর আমাদের 17 জনকে দেওয়া হয়েছে। প্রথম প্রাপক এই কোশ্চেনটা আমাদের আসে যে আমাদের প্রথম ভারত রত্ন কে পেয়েছিলেন। তো প্রথম ভারত রত্ন 1954 সালে প্রথম দেওয়া হয়। প্রথম হিসাবে আমাদের তিনজন প্রথম পেয়েছিলেন, তারা হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রামন। তো এই 3জন প্রথম আমাদের 1954 সালে ভারত রত্ন পেয়েছিলেন। এই কোশ্চেনটাই আমাদের বহুবার বিভিন্ন পরীক্ষায় কমন এসেছে, আগামী দিনে তোমাদের পরীক্ষাতেও কমন আসতে পারে, ভালো করে দেখে রাখো। সর্বকনিষ্ঠ প্রাপক হিসেবে 2014 সালে সচিন তেন্ডুলকার মাত্র 40 বছর বয়সে আমাদের ভারত রত্ন পেয়েছে। একমাত্র খেলা থেকেই একজনই এখনো পর্যন্ত পেয়েছে, তিনি হলেন আমাদের সচিন তেন্ডুলকার। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন গুলোই একেবারে হুবহু তোমাদের ছেপে দেয় যে আমাদের ক্রিকেট মানে খেলা থেকে প্রথম ভারত রত্ন কে পেয়েছেন বা সর্বকনিষ্ঠ কে পেয়েছেন বা সচিন তেন্ডুলকার কত সালে ভারত রত্ন পেয়েছেন, এই ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে। পরের দেখো আমরা চলে যাচ্ছি সর্বাধিক বয়স্ক প্রাপক। 1958 সালে পেয়েছেন ধন্দ কেশব কার্ভে। তোমরা ইতিহাসে এর নাম পড়েছো। তো ইনি 100 বছর বয়সে তিনি কিন্তু পেয়েছেন, সব থেকে বয়স্ক। এবার যদি আমরা দেখে নিই, রাজনৈতিক অবদানের জন্য পেয়েছেন জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী, প্রণব মুখার্জি আমাদের 2019 সালে পেয়েছেন, লালকৃষ্ণ আদবানি আমাদের 2024, পিভি নরসিংহ রাও 24, চৌধুরী চরণ সিং প্রমুখ কিন্তু আমাদের উল্লেখযোগ্য যারা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আমাদের ভারত রত্ন পেয়েছেন। সমাজ সংস্কার এবং শিক্ষা থেকে যারা পেয়েছেন ধন্দ কেশব কার্ভে, বিধানচন্দ্র রায়, পুরুষোত্তম আমাদের বাঙালি হিসেবে দেখো বিধানচন্দ্র রায় প্রথম, পুরুষোত্তম দাস ট্যান্ডন, মদন মোহন মালব্য, নানাজি দেশমুখ এরা কিন্তু পেয়েছেন। বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ থেকে পেয়েছেন সিভি রামন, যিনি আমাদের 1930 সালে কিন্তু আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন রমন প্রভাব বা রমন এফেক্ট কিন্তু আবিষ্কার করার জন্য। এম বিশ্বেশ্বরাইয়া, এপিজে আব্দুল কালাম, আমাদের MS স্বামীনাথন, CN রাও এরা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ থেকে কিন্তু আমাদের ভারত রত্ন পেয়েছেন। আমাদের সংস্কৃতি এবং শিল্পকলা থেকে যেমন পেয়েছেন আমাদের বাংলার সত্যজিৎ রায়, এগুলো জিজ্ঞাসা করে MS সুবালক্ষ্মী, রবি শঙ্কর, লতা মঙ্গেশকর, বিসমিল্লাহ খান। আগেরবারে 2022-এর NTPC-তে এখানে জিজ্ঞাসা করেছিল কোশ্চেন, 2022 NTPC-তে এটা জিজ্ঞাসা করেছিল। বিসমিল্লাহ খান, ভীমসেন যোশী এরা কিন্তু সংস্কৃতি এবং শিল্পকলা বিভাগ থেকে কিন্তু পেয়েছেন। এরপর আমাদের আন্তর্জাতিক প্রাপক হিসেবে যারা পেয়েছেন এখান থেকে আমাদের কোশ্চেন আছে যে আমাদের প্রথম বিদেশি যিনি ভারত রত্ন কিন্তু পেয়েছেন আমাদের খান আব্দুল গাফফার খান, 1987, যাকে আমাদের বাদশা খান বা লাল কুর্তা বাহিনী এনার ছিল। তো
সীমান্ত গান্ধীও এনাকে বলা হতো। সীমান্ত গান্ধী, মানে গান্ধীর সঙ্গে এনার অনেক মিল ছিল, মানে গান্ধীজিকে তিনি ফলো করতেন অনেকটা। তার মানে কি বলবো, তার যে কার্যকলাপ গান্ধীর মতনই অনেকটা ছিল, তো এনাকে সীমান্ত গান্ধী বলা হতো। ইনি প্রথম আমাদের বিদেশি হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন। এছাড়া নেলসন ম্যান্ডেলা পরবর্তীকালে 1990 সালে দ্বিতীয় হিসাবে পেয়েছিলেন। আর সাম্প্রতিক তোমাদের বলেইছি যে কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, পি.ভি. নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং, এম.এস. স্বামীনাথন 2024-এ পেয়েছেন। পদকটা যদি আমরা দেখে নিই যে ভারতরত্ন কেমন, না পেপল পাতার একটা আকারে ব্রোঞ্জ পদক দেওয়া হয়, মাঝখানে সূর্যের প্রতিচ্ছবি 1.6 সেন্টিমিটার যার ব্যাস, অপর পাশে রাষ্ট্রীয় প্রতীক এবং দেশের মোটো দেবনাগরী ভাষায় কিন্তু খোদাই করা রয়েছে এই পদকের উপর। তো এখানে আমাদের জিজ্ঞাসা করতে পারে যে কোন পাতা, কোন গাছের পাতার আকারে কিন্তু এইটা তৈরি করা হয়েছে, তো মনে রাখবে পিপল পাতা। পরবর্তী আমরা চলে যাচ্ছি স্ট্র্যাটেজিকে। সেখানে হচ্ছে আমরা দেখে নেব প্রথমেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখান থেকে আমাদের রেলের পরীক্ষায় পুরো প্রচুর প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে। আর এখান থেকে কোনগুলো জিজ্ঞাসা করে সেগুলো হচ্ছে আমাদের সালগুলো জিজ্ঞাসা করে। তো সাল রাখা অনেকটা মনে রাখা কষ্টকর, কারণ অনেক গুলিয়ে যায়, তো এটা বারবার তোমাদের দেখতে হবে, না হলে কিন্তু এখান থেকে কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসতে হবে। আর রেলের পরীক্ষায় তোমরা জানো কোশ্চেন যদি ছেড়ে দাও কভার করা মুশকিল, কারণ প্রচুর হাই কাট অফ যায়। তো ভালো করে যদি পড়তে পারো তবেই কিন্তু রেলের কিন্তু ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই তোমরা পাস করতে পারবে। দেখো, আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশ 1983, অজন্তা গুহা 1983 মহারাষ্ট্র, ইল্লোরা গুহা মহারাষ্ট্র 1983, তাজমহল উত্তরপ্রদেশ 1983। এই চারটে প্রথম 1983 সালে আমাদের প্রথম কিন্তু ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল। ঠিক আছে, তো ইউনেস্কোর স্বীকৃতি প্রথম কারা পেয়েছিল? এই আমাদের চারটে জায়গা। তো এগুলো আমাদের জিজ্ঞাসা করবে যে আমাদের তাজমহল কত সালে ইউনেস্কো স্বীকৃতি পায়, বা আমাদের ধরো ইল্লোরা গুহা কোথায় আছে, বা কত সালে আমাদের স্বীকৃতি পায়। এরপর দেখো আমাদের কোনার্ক টেম্পল বা সান টেম্পল বা সূর্য মন্দির উড়িষ্যা, যাকে আমাদের ব্ল্যাক প্যাগোডা বলা হয়। তারপর মহাবলীপুরম 1984, এই দুটো কিন্তু 1984 সালে স্বীকৃতি পায়। এরপর আমাদের গোয়ার গির্জা অ্যান্ড কনভেন্টস 1986, ফতেপুর সিক্রি 1986, হাম্পির সৌধ 1986 এবং খাজুরাহো টেম্পল যেটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে, এটাও 1986 সালে কিন্তু ইউনেস্কোর স্বীকৃতি পায়। পরবর্তী দেখো এলিফ্যান্টা গুহা 1987, গ্রেট লিভিং চোল মন্দির 1987, পরবর্তী পাট্টাডাকাল সৌধ 1987 এবং সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ 1989। তো পরপর দেখো সুন্দরভাবে রয়েছে, তো এগুলো পরপর মনে রাখার চেষ্টা করবে। বারবার বলছি, যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে তবে বলে কিন্তু বলছি। দেখো, হুমায়ুনের সমাধি 1993, কুতুব মিনার 1993 সালে প্রায়। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমাদের দার্জিলিং, কালকা এবং সিমলা এবং নীলগিরি মাউন্টেন রেলওয়ে, আমাদের মাউন্টেন, আমাদের মানে আমাদের পর্বতের উপর দিয়ে যে রেল, তো তিনটে জায়গায় রয়েছে, দার্জিলিং, কালকা, সিমলা এবং নীলগিরি মাউন্টেন। ঠিক আছে, তিনটে আমাদের রেল রয়েছে। এই তিনটে কিন্তু 1999 সালে আমাদের ইউনেস্কো স্বীকৃতি পায়। দেখছো পাহাড়ের পর্বত কেটে কেটে করা হয়েছে। ভীমবেটকার গুহা 2003 সালে, চম্পানের পাভাগার গুজরাট এটা 2004 সালে, ছত্রপতি শিবাজি টার্মিনাস মহারাষ্ট্র 2004, লালকেল্লাটা আগের বারে 2022-এর এনটিপিসি তে জিজ্ঞাসা করা হয়েছিল। 22-এর এনটিপিসি সিবিটি টু পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞাসা করেছিল যে লালকেল্লা
কত সালে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল? তো 2007 মনে রাখবে। দেখো এই হচ্ছে আমাদের লালকেল্লা। জান্তার মন্তর জয়পুর 2010 সালে স্বীকৃতি পায়। এই জান্তার মন্তর অনেক জায়গায় রয়েছে, দিল্লিতেও আছে। দেখো রাজস্থানের পার্বত্য দুর্গ 2014, রানী কি ভাব গুজরাট 2014 সালে পায়। দেখো এইটা আমাদের 100 টাকার যে নতুন নোটটা বেরিয়েছে, নতুন টাকাটা যেটা বেরিয়েছে ওখানে কিন্তু এই ছবিটাই তোমরা দেখতে পাও, ঠিক আছে? এই ছবিটাই ওখানে কিন্তু টাকার এতে দেখতে পাও। তো এটাও আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে নতুন যে আমাদের 100 টাকার নোট হয়ে ছাপা হয়েছে সেখানে কোন ইউনেস্কো সাইটটা আমরা দেখতে পাই, এরকম ভাবে কোশ্চেন হবে। তো মনে রাখবে রানী কি ভাব, এবং এটা স্বীকৃতি দেওয়া হয় 2014 সালে। এরপর দেখো আমাদের নালন্দা মহাবিহার, বিহার থেকে 2016 সালে। তারপর লে কর্বুসিয়ার চণ্ডীগড়ে রয়েছে, এটা আমাদের পরীক্ষাতেও এসেছিল অনেকবার, জিজ্ঞাসা করে যে লে কর্বুসিয়ার এর স্থাপত্য কাজ এটা কোথায় রয়েছে। তো এটা আমাদের চণ্ডীগড় আছে, পাঞ্জাব হরিয়ানার রাজধানী, এবং এটা 2016 সালে স্বীকৃতি পায়। এরপর আমাদের আমেদাবাদ শহর গুজরাট 2017 সালে প্রথম শহর হিসেবে দেখো। এরপর মুম্বাইয়ের ভিক্টোরিয়া গাথিক আর্ট ডেকো অ্যানসেম্বল 2018, জয়পুর রাজস্থান শহর দ্বিতীয় শহর হিসাবে দেখো আমাদের 2019 সালে। ধোলাবিরা শহর আমাদের ইতিহাসে আমরা পড়েছি গুজরাট 2020 সালে। কাকাতিয়া রুদ্রেশ্বর রামাপ্পা টেম্পল তেলেঙ্গানা 2021 সালে। শান্তিনিকেতন আমাদের বাংলা থেকে পশ্চিমবঙ্গ 2023 সালে। এবং কর্ণাটকের স্যাক্রেড অ্যাসেম্বল হয়শালার যে মন্দির, ঠিক আছে, হয়শালার যে মন্দির কর্ণাটক 2023 সালে। এছাড়া আমাদের সর্বশেষ পেয়েছে 2025 সালে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। মারাঠা মিলিটারি যে ল্যান্ডস্কেপ আছে সেটাও কিন্তু 2025 সালে পেয়েছে। তো টোটাল আমাদের বর্তমান ইউনেস্কো সাইট গিয়ে দাঁড়িয়েছে 44-এ। আগে 43টা ছিল, এখন মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। এটা তো আমাদের যখন ক্লাসে আবার করাবো, আপডেটেড যখন নোটস দেব তখন ওখানে কিন্তু থাকবে, আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তো টোটাল আমাদের 44টা। আচ্ছা, আমাদের প্রাকৃতিক হিসেবে স্থান পেয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 1985 সালে। এটাও আমাদের জিজ্ঞাসা করে যে কত সালে কাজিরাঙ্গাকে স্বীকৃতি দেওয়া হয়। তো 1985 সালে। এখানে আমাদের খুব বিখ্যাত একটা জিনিস আছে, সেটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার। এটাও কোশ্চেনটা জিজ্ঞাসা করে। তো একশৃঙ্গ গন্ডার আমাদের এখানে খুব বিখ্যাত। কেওলাদেও জাতীয় উদ্যান, এটা আমাদের রাজস্থানে রয়েছে 1985 সালে। মানস 1985 সালে আসাম থেকে। তো 85 সালে দেখো আমাদের তিনটে, দুটো তার মধ্যে আসাম থেকে স্বীকৃতি পায়। এরপর আমাদের সুন্দরবন দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের 1987 সালে স্বীকৃতি পায়। নন্দা দেবী উত্তরাখণ্ড 1988, 2012 পশ্চিমঘাট কেরালা কর্ণাটক তামিলনাড়ু উপকূল জুড়ে অবস্থিত, এবং গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক 2014। এছাড়া আমাদের দুটি ইউনেস্কো মিশ্র স্থান রয়েছে, যেটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, আর পাটানের রানী কি ভাব। এটা তো তোমাদের বলেছি আগেই। তো আমাদের মিশ্র হিসাবে কিন্তু এগুলো রয়েছে। তো টোটাল আমাদের সাইট বর্তমানে রয়েছে, আবার একবার বলে দিচ্ছি, 44টা, যেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ কে সঙ্গে নিয়ে। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি ভারতের গুরুত্বপূর্ণ যে টাইগার রিজার্ভ। আমাদের ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ, এটা কোশ্চেনটা আমাদের পরীক্ষায় এসেছিল আগেরবার, যে মিসলেনিয়াস শেষ মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে ওখানে কিন্তু কমন এসেছিল। তো নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, এটা আমাদের অন্ধ্রপ্রদেশে রয়েছে। এটাই ভারতের সব থেকে বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, বাংলায় বললে, ইংরেজিতে বললে টাইগার রিজার্ভ। এছাড়া নামদাফা রয়েছে আমাদের অরুণাচল প্রদেশে, কামলাং রয়েছে অরুণাচল প্রদেশ,
পাককে টাইগার রিজার্ভ, এটা আমাদের অরুণাচল প্রদেশ। মানস জাতীয় উদ্যান আসাম, নামেরি রয়েছে আসাম থেকে। ওরাং, কাজিরাঙা, বাল্মীকি দেখো বিহার থেকে রয়েছে। তো এই সমস্ত প্রত্যেকটা জায়গা কিন্তু পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ ছত্তিশগড়, ঠিক আছে। আচনা কা আচানা কামার কামার বন্যপ্রাণী অভয়ারণ্য ছত্তিশগড়। ইন্দ্রাবতীটা ইম্পর্টেন্ট, ইন্দ্রাবতী জিজ্ঞাসা করে। ইন্দ্রাবতী কোথায় আছে? পালামোটাও ইম্পর্টেন্ট, পালামো টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডে আছে। তারপর বন্দিপুর রয়েছে, ভদ্রা রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। নাগারহোল কর্ণাটক, এটাও ইম্পর্টেন্ট। তারপর পেরিয়ার ইম্পর্টেন্ট, পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ আমাদের কেরালা রাজ্যে রয়েছে। আচ্ছা, কলকাতা পুলিশের পরীক্ষা 2024-এ কমন এসেছিল কানহা। সাতপুরা টাইগার রিজার্ভ আমাদের মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক একইভাবে তাদোবা আমাদের মহারাষ্ট্রে কিন্তু রয়েছে। তো এখন তোমাদের সবকটা টাইগার রিজার্ভই কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো সহ্যাদ্রি রয়েছে, বোর টাইগার রিজার্ভ ইত্যাদি কিন্তু রয়েছে। তারপর কাওয়াল। আচ্ছা, উত্তরপ্রদেশের দুধওয়াটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া পিলভিট টাইগার রিজার্ভও কিন্তু রয়েছে। মিসলেনিয়াস আমাদের কমন এসেছিল। তো আমাদের ভারতের প্রথম জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ, এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ। তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। পরবর্তী টপিক দেখো আমাদের ভারতের বিভিন্ন পর্বত শৃঙ্গ। তো আমাদের ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দেখো গডিন অস্টিন বা কেটু ৮৬১১। সাতপুরা ধূপগড় সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় ১৩৫০ মিটার। হিমালয় এর সর্বোচ্চ শৃঙ্গ আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে ৮৫৮৬ মিটার। কুমায়ুন হিমালয় ত্রিশূল, গাড়োয়াল, নন্দা দেবী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা ২৬৩৭। পশ্চিম ঘাট আনাইমুদি ২৬৯৫। পূর্ব ঘাট আমাদের হচ্ছে জিন্দাগাড়া। এই তিনটে খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে বলে দিচ্ছি আমাদের নীলগিরি, পশ্চিম ঘাট আনাইমুদি, আর পূর্ব ঘাট হচ্ছে জিন্দাগাড়া, ঠিক আছে। এখানে তোমরা পড়বে। তারপর এখানে তোমরা পড়বে ধূপগড়, গডিন অস্টিন, আর আমাদের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কটা ভালো করে পড়ে রাখবে, এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আরাবল্লীটা প্রচুর আসে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। তো এটা আমাদের ডাব্লিউবিবি পরীক্ষাতেও কমন দিয়েছিল, অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কমন আসে, কারণ এটা খুব জিজ্ঞাসা করে। এটা আমাদের রাজস্থানে কিন্তু রয়েছে, রাজস্থান। এছাড়া দেখো বিন্ধ্য পর্বত, তারপর আমাদের গারো, বাবা বুদান ইত্যাদি সব রয়েছে। ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়, এগুলো সব ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা চলে আসছি ভারতের ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সর্বোচ্চ এবং বৃহত্তম জিনিসগুলো, ঠিক আছে। দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটা হয়ে যাবে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের দিল্লিতে রয়েছে। ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটা? ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি। ভারতের বৃহত্তম মেলা কোনটা? কুম্ভ মেলা। ভারতের বৃহত্তম হোটেল কোনটা? গ্র্যান্ড হায়াত। ভারতের বৃহত্তম জলাধার টালা ট্যাঙ্ক। ভারতের বৃহত্তম সমাধিসৌধ আগ্রার তাজমহল। ভারতের বৃহত্তম জেলা কোনটা? জেল কোনটা, সরি, জেল কোনটা? আমাদের তিহার সেন্ট্রাল জেল, দিল্লি। ভারতের বৃহত্তম মরুভূমি
থর মরুভূমি রাজস্থান। ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কলকাতা। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা ভিলাই ছত্তিশগড়। বৃহত্তম জনবহুল শহর মুম্বাই। বৃহত্তম পোস্ট অফিস মুম্বাই জিপিও। বৃহত্তম বারান্দা রামেশ্বর মন্দিরের বারান্দা। বৃহত্তম তৈল শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রির তৈরি জামনগর রিফাইনারি। এখান থেকে বিভিন্ন তেল শোধনা হয়ে আমরা বিভিন্ন দেশকে কিন্তু বিক্রি করে থাকি। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া। ভারতের বৃহত্তম প্রাণীর মেলা সোনপুর বিহার। বৃহত্তম স্তূপ সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ। বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ পশ্চিমবঙ্গ। ভারতের বৃহত্তম রেল স্টেশন হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গ। ভারতের বৃহত্তম গুহার মন্দির কৈলাস মন্দির ইল্লোরা। ভারতের সব থেকে বড় মসজিদ দিল্লির জামে মসজিদ। ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম বা সর্দার বল্লভভাই স্টেডিয়াম, যেটা এখন বর্তমানে নাম হয়ে গেছে আবার চেঞ্জ করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ খান্ডোয়া। ভারতের গভীরতম নদী উপত্যকা ভাগীরথী অলকনন্দা। ভারতের ঘনবসতিপূর্ণ রাজ্য বিহার। ভারতের বসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি, প্রচুর লোক বসবাস করে। ভারতের দ্রুততম ট্রেন বর্তমানে আমাদের দ্রুততম ট্রেন হচ্ছে আমাদের বন্দে ভারত। ভারতের সর্বোচ্চ বিমানবন্দর সর্বোচ্চ উচ্চতায় লেহর কুশক বকুলা রিম্পোচি। ভারতের সর্বোচ্চ পুরস্কার দেখো, আগে আমি বলেছি ভারত রত্ন আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ। ভারতের সর্বোচ্চ বাঁধ কমন এসছিল আগের বারে মিসলেনিয়াস, লাস্ট হয়েছে তেহরি ড্যাম। ভারতের সর্বোচ্চ সম্মান কমন এসছিল পরমবীর চক্র আগের বারের পরীক্ষায় লাস্ট যেটা হয়েছে। ভারতের সর্বোচ্চ গেটওয়ে ফতেপুর সিক্রি বুলন্দ দরওয়াজা। বিশ্ব এবং ভারতের সর্বোচ্চ হ্রদ গুরু ডাংমার হ্রদ ৫,৪২৫ কিলোমিটার, যেটা সিকিমে রয়েছে সর্বোচ্চ উচ্চতায়। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 কারাকোরাম ৮,৬১১ মিটার, যদিও এটা আমাদের পিওকে তে রয়েছে। ঠিক আছে, তো পিওকে হচ্ছে যেহেতু এটা আমাদের অংশ বলে আমরা মনে করি, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, তো এটা সেই জন্য আমাদেরই অংশ। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন। ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত মৌসিনরাম। ভারতের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা ওমলিং লা পাস পূর্ব লাদাখে রয়েছে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে রয়েছে। ভারতের বৃহত্তম ক্যাথেড্রাল দক্ষিণ ভারতের চার্চের অধীনে মেদক ক্যাথেড্রাল। ভারতের বৃহত্তম ডেল্টা গাঙ্গেয় বদ্বীপ। ভারতের বৃহত্তম জেলা কচ্ছ জেলা গুজরাটে রয়েছে। ভারতের বৃহত্তম জেলা। ভারতের বৃহত্তম গম্বুজ রয়েছে বিজাপুর গোল গম্বুজ কর্ণাটকে রয়েছে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ। ভারতের বৃহত্তম গুরুদ্বার সেটা হচ্ছে আমাদের স্বর্ণ মন্দির হরমিন্দর সাহেব অমৃতসরে কিন্তু রয়েছে। ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বনাথ, যেটা আমাদের কেরালায় রয়েছে। ভারতের বৃহত্তম হ্রদ লবণাক্ত জলের অবশ্যই চিল্কা হ্রদ ওড়িশা। ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ গোবিন্দ বল্লভ পান্ত সাগর রিহান্দ বাঁধের জলাধার। ভারতের বৃহত্তম জাদুঘর কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম যেটাকে বলা হয়।
ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম বিড়লা প্ল্যানেটোরিয়াম আমাদের কলকাতাতেই রয়েছে। অনেকগুলো শো হয় বিভিন্ন টাইমে, তো তোমরা ঘুরে আসতে পারো। দেখো, ভারতের বৃহত্তম জনবহুল শহর মুম্বাই, বৃহত্তম বন্দর আমাদের মুম্বাই আকার এবং শিপিং ট্রাফিক অনুসারে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। ভারতের অন্যতম 13টি প্রধান বন্দরের মধ্যে সব থেকে প্রাচীন, এবং 1870 সালে এটা কিন্তু কমিশন করা হয়েছিল। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বৃহত্তম নদীদ্বীপ আমাদের হচ্ছে মাজুলি, এটা আমাদের ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি হয়েছে। ব্রহ্মপুত্রা, এটা আমাদের আসামে রয়েছে, এক্সামে কিন্তু আসে এটা। লার্জেস্ট রিভার উইদাউট ডেল্টা, ডেল্টা ছাড়া বৃহত্তম নদী নর্মদা। বৃহত্তম রাজ্য আমাদের হচ্ছে রাজস্থান। বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক থেকে অবশ্যই উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশই আমাদের সব থেকে বেশি লোক সংখ্যা এবং লোকসভার সিট এবং রাজ্যসভার সিট এবং আমাদের বিধানসভার সিট সব থেকে বেশি কিন্তু আমাদের উত্তরপ্রদেশেই রয়েছে। সব থেকে বড় চিড়িয়াখানা আমাদের শ্রী ভেঙ্কটেশ্বরা জুওলজিক্যাল পার্ক। দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ চেন্নাই তামিলনাড়ুতে রয়েছে। ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান খালও একে বলা হয়। ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার স্প্যান ব্রিজ, এটা আমাদের পরীক্ষায় এসেছিল, আমাদের হচ্ছে হাওড়া ব্রিজ বা হুগলি সেতু যেটাকে বলা হয়, প্রথম হুগলি সেতু। তো এটা আমাদের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। তো এটা আমাদের সব থেকে দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। ভারতের দীর্ঘতম বাঁধ মাটির দিক দিয়ে তৈরি, হীরাকুদ ড্যাম। দীর্ঘতম বিদ্যুতায়িত রেলওয়ে টানেল চেরোপালি এবং বাপুরু রেলওয়ে স্টেশনে। দীর্ঘতম হাইওয়ে আমাদের NH44, এটা ইম্পর্টেন্ট। NH44 যেটা আমাদের শ্রীনগরের থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত যুক্ত, একদম উপরে সে কাশ্মীরের উপর থেকে একদম দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে NH44, যেটা আমাদের দীর্ঘতম সব থেকে হাইওয়ে। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুববালি জংশন 1400 মিটার, যেটা আমাদের কর্ণাটকে রয়েছে। এরপরেই রয়েছে গোরখপুর রেলওয়ে স্টেশন 1366 মিটার, উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে। দীর্ঘতম আমাদের যদি রেলপথ বলে, সড়ক পথ তো NH44 হলো, সড়ক পথ হয়ে যাবে NH44 কন্যাকুমারী থেকে একদম সেই শ্রীনগর। আর দীর্ঘতম রেলপথ যদি বলে তখন কিন্তু আসামের থেকে কন্যাকুমারী হবে, এটা আসাম থেকে কন্যাকুমারী হবে, ওটা শ্রীনগর থেকে কন্যাকুমারী। NH44 হচ্ছে আমাদের সড়ক পথ, এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী। আর এটা হবে কিন্তু আসাম থেকে কন্যাকুমারী, যেটা ডিব্রুগড় আসাম থেকে কন্যাকুমারী পর্যন্ত যাচ্ছে বিবেক এক্সপ্রেস। প্রায় 4 দিনের কাছাকাছি সময় লাগে, 3.25 দিন ধরতে পারো এই রাস্তাটা কভার করতে। দীর্ঘতম আমাদের নদী সেতু জলের উপর ধোলা সাদিয়া সেতু, যেটাকে ভূপাইন হাজারিকা সেতু বলা হয়, আসাম এবং অরুণাচল প্রদেশকে যুক্ত করছে। সেতুটির দৈর্ঘ্য 9.15 কিলোমিটার। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী। ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। ভারতের দীর্ঘতম টানেল হাইওয়ের দিক থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল 9.2 কিলোমিটার। কাশ্মীরকে বাকি দেশের অংশের সাথে কিন্তু এই টানেল যুক্ত করছে। ভারতের প্রাচীনতম চার্চ সেন্ট থমাস চার্চ পালায়ুর, কেরালার ত্রিশূর জেলায় কিন্তু রয়েছে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে গোয়া, আয়তনের দিক থেকে বৃহত্তম বললে রাজস্থান এবং ক্ষুদ্রতম মনে রাখবে গোয়া।
ভারতের ক্ষুদ্রতম রাজ্য জনসংখ্যার দিক থেকে কিন্তু সিকিম হয়ে যাবে। সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ, সব থেকে বেশি উত্তরপ্রদেশ, সব থেকে কম সিকিম। এবং এলাকা ভেদ দেশের সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, সব থেকে বেশি বনভূমি রয়েছে। ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে আমাদের গুজরাটে। ভারতের সব থেকে উঁচু মূর্তি রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা হচ্ছে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, ঠিক আছে, যেটা হচ্ছে 182 মিটার লম্বা। আমাদের ভারতের গুজরাট রাজ্যের সাধু বেট আইল্যান্ডের কিন্তু নর্মদা নদীর পাশে এটা কিন্তু অবস্থিত। এগুলো আমাদের পরীক্ষায় অলরেডি এসেছে, বিভিন্ন পরীক্ষায় আগামী দিনেও কিন্তু আসবে। এরপর দেখো, আমি তোমাদের বলছিলাম প্রথম ভারতীয় যারা রয়েছে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে। তো আমাদের দেখো, ভারতের প্রথম মহিলা যিনি আমাদের সুখোই ফাইটার জেট, যেটা আমরা রাশিয়ার থেকে কিনেছি, সুখোই ফাইটার জেট, সেই সুখোই ফাইটার জেট প্রথম উড়িয়েছেন মহিলা হিসেবে অবনী চতুর্বেদী। পরবর্তীতে দেখো আমাদের গীতা গোপীনাথ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কিন্তু হয়েছিলেন। ভাবনা কান্ত 2021 আর্ট ডে প্যারেডে অংশ নেওয়া প্রথম ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা পাইলট ছিলেন। দীপা কর্মকার 2016 অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হয়েছিলেন এবং সেখানে কিন্তু 4th পজিশনও কিন্তু পেয়েছিলেন, অল্পের জন্য 3rd পজিশন পাননি। মিতালি রাজ 2019 200টা ওয়ানডে ম্যাচ খেলা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। নির্মলা সীতারামন 2019 ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হয়েছেন এবং প্রথম আমাদের পূর্ণকালীন ডিফেন্স মিনিস্টারও কিন্তু হয়েছেন। বর্তমানে আমাদের মহিলা অর্থমন্ত্রীও কিন্তু রয়েছেন। GS লক্ষ্মী 2019 ICC আন্তর্জাতিক ম্যাচ রেফারির প্যানেলে নিযুক্ত প্রথম মহিলা নির্বাচিত হয়েছেন। নির্মলা সীতারামন, যেটা বললাম, প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন। হেনা জয়সওয়াল আমাদের প্রথম ভারতীয় মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হয়েছেন। হরমনপ্রীত কৌর T20-তে সেঞ্চুরি করে প্রথম মহিলা ক্রিকেটার কিন্তু হয়েছেন। অদিতি অশোক 2019 লেডিজ ইউরোপিয়ান ট্যুর জয়ী প্রথম ভারতীয় মহিলা গলফার হয়েছেন। দীক্ষা ডাগর লেডিজ ইউরোপিয়ান ট্যুরে জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হয়েছেন। অরুণিমা সিনহা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসেন্ট আরোহণকারী মহিলা অ্যাম্পুটি হয়েছেন। মেরি কম আমাদের বক্সার, যিনি 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। 2014 সালে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতে প্রথম মহিলা বক্সার হয়েছেন এবং কমনওয়েলথ গেমসেও কিন্তু সোনা জিতেছেন। 6বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন মহিলা, প্রথম মহিলা হিসেবে। হিমা দাস আমাদের 2018 প্রথম মহিলা অ্যাথলিট, যিনি ওয়ার্ল্ড অনূর্ধ্ব 20 অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে মহিলাদের 400 মিটার ফাইনাল রেসে সোনা জিতেছেন। রাহি সর্নবত এশিয়ান গেমসের শুটিং এ সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। দীপা মালিক আমাদের প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। সাবিত্রীবাই ফুলে 1848 সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা শিক্ষক হয়েছেন। এই কোশ্চেনটা আসে যে ভারতের প্রথম মহিলা শিক্ষক কাকে ধরা হয়। অ্যানি বেসান্ত, এটাও আসে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। প্রথম মহিলা সভাপতি ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যানি বেসান্ত। এবং সরোজিনী নাইডুকে ধরা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসাবে। যখন ভারতীয় উল্লেখ থাকবে তখন সরোজিনী নাইডু 1925, যখন ভারতীয় উল্লেখ থাকবে না তখন কিন্তু অ্যানি বেসান্ত। অমৃত কৌর
আমাদের দেশের প্রথম মন্ত্রিসভার প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন রীতা ফারিয়া পাওয়েল। রিসেন্টলি এটা পরীক্ষায় এসছে, এক্সামে এটা কিন্তু কমন এসেছে রিসেন্টলি একটা পরীক্ষায়। রীতা ফারিয়া পাওয়েল 1966 আমাদের প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার কিন্তু জিতেছেন। রীতা ফারিয়া পাওয়েল বা রীতা ফারিয়া বলেই লেখা থাকে, তো ইনি কিন্তু আমাদের প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছেন। আরতি সাহা প্রথম ভারতীয় এবং মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন। ইংলিশ চ্যানেল কোথায় আছে? ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝে। মাদার তেরেসা আমাদের 1979 যিনি শান্তিতে প্রথম নোবেল জয়ী প্রথম মহিলা হয়েছে। ইন্দিরা গান্ধী 1966 প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি 1966 থেকে 77 সাল দায়িত্ব পালন করেছেন। 71 সালে তিনি ভারতীয় প্রথম মহিলা হিসাবে ভারত রত্ন পুরস্কারও পেয়েছেন। প্রতিভা পাটিল 2007 থেকে 12 প্রথম মহিলা রাষ্ট্রপতি। কল্পনা চাওলা 1997 প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। কিরণ বেদি 1972 প্রথম মহিলা আইপিএস অফিসার, ঠিক আছে, প্রথম আইপিএস অফিসার মহিলা। তারপর বিজয় লক্ষ্মী পণ্ডিত সাধারণ পরিষদের প্রথম মহিলা প্রেসিডেন্ট। আন্না চন্ডী হাইকোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি। দেখো, প্রথম ভারতীয় মহিলা বিচারপতি হাইকোর্ট যদি বলে আন্না চন্ডী করবে। সুচেতা কৃপালিনী কমন এসেছিল। উত্তরপ্রদেশ তথা ভারতের কোন রাজ্যের পদে অধিষ্ঠিত প্রথম মহিলা? মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সুচেতা কৃপালিনী। কমলজিৎ সান্ধু প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে সোনা জিতেছেন। বাচেন্দ্রী পাল আমাদের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সুরেখা যাদব প্রথম এশিয়ান মহিলা লোকো পাইলট রেল চালক। বিচারপতি এম ফাতিমা বিবি, এই কোশ্চেনটা বহুবার আসে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি বললে আমাদের ফাতেমা বিবি, হাইকোর্ট বললে কিন্তু আন্না চন্ডী। গলিয়ে ফেলবে না, দেখে উত্তর করবে। মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার। সানিয়া মির্জা যিনি আমাদের প্রথম ভারতীয় মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের শিরোপা জিতেছেন। সাইনা নেহওয়াল 2012 অলিম্পিক গেমসে ব্যাডমিন্টনে পদক জয়ী প্রথম মহিলা, যিনি রিসেন্টলি অবসর গ্রহণ করেছেন। দীপা মালিক গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক 2016 প্যারাঅলিম্পিক গেমসে প্রথম পদক এবং সিলভার পেয়েছেন। সুস্মিতা সেন প্রথম মিস ইউনিভার্স। তো মিস ওয়ার্ল্ড বললে রীতা ফারিয়া, মিস ইউনিভার্স যখন বলবে আমাদের সুস্মিতা সেন। নীতা আম্বানি রয়েছে। আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা। নীরজা ভানত অশোক চক্র প্রাপ্ত প্রথম মহিলা। রাজিয়া সুলতান আমাদের প্রথম দিল্লির প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক। ফুড এসআই পরীক্ষায় কিন্তু কমন ছিল। সন্তোষ যাদব প্রথম মহিলা যিনি দুবার এভারেস্ট জয় করেছেন। লীলা শেঠ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। এরপর ভারতীয় পুরুষ দেখে নেব। যেরকম মহিলা দেখলাম সেরকম পুরুষটাও দেখব। প্রথম ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় তথা এশিয়ার প্রথম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অনেকবার পরীক্ষায় এসছে। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি, আগেরবার যে ক্লাসিক পরীক্ষা হলো কমন ছিল। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেন। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ গভর্নর জেনারেল বাংলার প্রথম লর্ড ওয়ারেন হেস্টিং।
প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, শেষ প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের প্রথম ছাপাখানা চালু হয় জেমস অগাস্টাস হিকির তত্ত্বাবধানে, বেঙ্গল গেজেট। এটাই কোশ্চেন পরীক্ষায় এসেছিল, কমন ছিল, মিসলেনিয়াস। আইসিএস এ প্রথম ভারতীয় যিনি হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারত থেকে মহাকাশে প্রথম গিয়েছিলেন রাকেশ শর্মা। ভারতের প্রধানমন্ত্রী যিনি পূর্ণমেয়াদ না শেষ করে পদত্যাগ করেন, মোরারজি দেশাই। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান, আমাদের ডাক্তার জাকির হোসেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি সংসদের কোনোদিন মুখোমুখি হয়নি, চৌধুরী চরণ সিং। ভারতের থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সিভি রমন। প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাধাকৃষ্ণন এবং ভেঙ্কট রামন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় পুরুষ জি শঙ্কর কুরুপ। একই পেজ থেকে ফুড এসআই দুটো কমন ছিল। লোকসভার প্রথম স্পিকার জিভি মাভালাঙ্কার, প্রথম উপরাষ্ট্রপতি ডাক্তার রাধাকৃষ্ণন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আব্দুল কালাম আজাদ। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল। নৌবাহিনীর প্রধান আমাদের ভাইস অ্যাডমিরাল আর.ডি. কাটারি। প্রথম ভারতীয় বিচারক আন্তর্জাতিক আদালতে ডাক্তার নাগেন্দ্র সিং। পরমবীর চক্র প্রথম পান মেজর সোমনাথ শর্মা। নির্বাচন কমিশনার প্রথম সুকুমার সেন। এটাও অনেকবার এসেছে পরীক্ষায়। ম্যাগসেসে পুরস্কার প্রথম পেয়েছেন আচার্য বিনোবা ভাবে। আমাদের ভারতীয় বংশোদ্ভূত যিনি চিকিৎসায় নোবেল পেয়েছেন, অরবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কারের জন্য। চীনা পর্যটক যিনি ভারত সফর প্রথম করেন, ফাইগিয়েন। স্ট্যালিন পুরস্কার পেয়েছিলেন প্রথম সৈফুদ্দিন কিচলু। কেন্দ্রীয় মন্ত্রিসভাতে পদত্যাগ প্রথম করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রথম অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হীরালাল জে কানিয়া। এটাও বহুবার আসে। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠাতা এবং তার অবস্থান। দেওয়ানি খাস শাহজাহান, আগ্রা, উত্তরপ্রদেশে রয়েছে। দেখো কোথায় রয়েছে, কে তৈরি করেছিল এবং কোন জিনিস। ঠিক আছে, তো এখানে দেখো শাহজাহান, দেখো এতগুলো তৈরি করেছিল, অত দেখো রয়েছে শাহজাহান এই পর্যন্ত। তো আমাদের জামা মসজিদ, তাজমহল, মতি মসজিদ, লালকেল্লা, দেওয়ানিয়া, ময়ূর সিংহাসন, নিশাদ বাগ। বড় ইমামবাড়া, নবাব আসাফুদ্দৌলা, লখনৌ, উত্তরপ্রদেশে রয়েছে। হুমায়ুনের সমাধি, হুমায়ুনের স্ত্রী দিল্লিতে আছে। বিবিকা মাকবাড়া, ঔরঙ্গজেবের পুত্র তৈরি করেন, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রায় কিন্তু রয়েছে। দিলওয়াড়া জৈন মন্দির, সিদ্ধ রাজা, মাউন্ট আবু রাজস্থানে রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো তুলে দিয়ে কোশ্চেন হবে। গোল গম্বুজ থেকে শুরু করে, স্বর্ণ মন্দির থেকে শুরু করে, অজন্তা গুহা, জগন্নাথ মন্দির থেকে শুরু করে, পুরানো কিলা, বড়সোনা মসজিদ, যন্তর মন্তর, কোনারকের সূর্য মন্দির থেকে শুরু করে শেরশাহের সমাধি, বিজয় স্তম্ভ থেকে শুরু করে চারমিনার, সারনাথ থেকে শুরু করে কুতুব মিনার, হাজারদুয়ারি, গোলকুন্ডা, দেখো সব দাগ দেওয়া রয়েছে। সাঁচি স্তূপ, যেগুলো ইম্পর্টেন্ট। খাজুরাহো টেম্পল, খাজুরাহো কোন বংশের সৃষ্টি, এটা কোশ্চেনে পরীক্ষায় আসে বা কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ। মহাবলীপুরম থেকে শুরু করে আদিনা মসজিদ পরীক্ষায় এসেছিল। মহাবলীপুরমের রথ মন্দির, আগ্রা ফোর্ট থেকে শুরু করে ফতেপুর সিক্রি, আমাদের বুলন্দর দরওয়াজা থেকে পঞ্চমহল, আকবরের সমাধি, নিশাদ বাগ, শালিমার বাগ, বিবেকানন্দ রক মেমোরিয়াল, হাওয়া মহল, সওয়াই প্রতাপ সিং রাজস্থানে রয়েছে। এবার দেখে নেব নেক্সট টপিক, ভারতের উপপ্রধানমন্ত্রী। দেখো ভারতের উপপ্রধানমন্ত্রীর যে পদটা, সেটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে নেই।
কিন্তু তা সত্ত্বেও প্রয়োজন অনুসারে এই পদটা তৈরি করে কাউকে বসানো হয়েছে। ঠিক আছে, যেমন দেখো প্রথম আমাদের উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব হিসেবে চিনি। ভারত যখন স্বাধীন হয় তখন ভারত টুকরো টুকরো রাজ্যে পরিণত ছিল। এই টুকরো টুকরো রাজ্যগুলোকে একীভূত করে একটা পূর্ণাঙ্গ এই যে ভারতবর্ষ, এটা তৈরির পিছনে যার সব থেকে বড় অবদান ছিল তিনি হলেন আমাদের এই সর্দার প্যাটেল। অ্যাকচুয়ালি আমার মতে প্রকৃত প্রধানমন্ত্রী এনারই হওয়া দরকার ছিল। ঠিক আছে, তো টুকরো টুকরো ভারতবর্ষকে, যে ছোট ছোট রাজ্যগুলোকে একীভূত করে তৈরি করেছিলেন, তো সেই জন্য এনারই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। তো আমাদের দেখো প্রথম উপপ্রধানমন্ত্রী তিনি কিন্তু ছিলেন। ঠিক আছে, তো দেখো ভারতের রাজ্য একীভূতকরণে বিশাল ভূমিকা পালন করেছিলেন। নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী, পরীক্ষায় এসেছিল, আমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের 1967 থেকে 1969 এই সময়ে আমাদের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন। তো একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা করেছিল। আমাদের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তারপর দেখো চৌধুরী চরণ সিং, তারপর জগজীবন রাম, তারপর যশবন্ত রাও চ্যাবন, চৌধুরী দেবীলাল, এবং আমাদের শেষ, এরপরে আর কোনো উপপ্রধানমন্ত্রী এখনো হয়নি, তো শেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন আমাদের লালকৃষ্ণ আদবানি, আমাদের অটল বিহারী বাজপেয়ীর সময় 2002 থেকে 2004। এরপর আর কেউ এখনো হয়নি। ভারতের উৎসবের তালিকা, প্রত্যেকটা রাজ্য অনুযায়ী আমি উৎসবগুলো দিয়েছি। যেমন গুজরাটে মধেরা উৎসব, ঘুড়ি উৎসব, কাইট ফেস্টিভ্যাল, তোমরা জানো এই মকর সংক্রান্তি গেল, এখানে প্রচুর কাইট ফেস্টিভ্যাল খুব ভালো হয়, বিদেশের থেকেও অনেক লোকেরা আসে। নবরাত্রি উৎসব, হরিয়ানায় সুরজকুণ্ড কারুশিল্প মেলা, আসামে মাজুলি উৎসব, দেহিং পাটকাই, বোহাগ বিহু, আম্বুবাচি মেলা, ঝাড়খণ্ডে সারহুল ফেস্টিভ্যাল, গোয়ায় দেখো আমাদের ঘুমট ফেস্টিভ্যাল, মান্ডো উৎসব, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব, বিহারে বিহুলা ছট পূজা, সোনারপুর পশু মেলা, শ্রাবণী মেলা, মধ্যপ্রদেশের তেজাজি খাজুরাহো কুম্ভ মেলা, জম্মু কাশ্মীর টিউলিপ উৎসবটা এখন খুব বিখ্যাত জম্মু অ্যান্ড কাশ্মীর। অনেকেই দেখছি ঘুরতে যাচ্ছে টিউলিপ উৎসব দেখতে। এছাড়া সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা তো রয়েছে। ওড়িশায় আমাদের কর্ণাটক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প, রথযাত্রা তো রয়েছেই। কর্ণাটকে পাট্টা ডাকাল, গুডি পাওয়া, হাম্পি হয়সালা, কাম্বালা। কেরালায় ওনাম ফেস্টিভ্যাল খুব বিখ্যাত। নিশাগন্ধি বৈকত অষ্টমী উৎসব, রাজস্থানে মরু উৎসব, গাঙ্গৌর খুব বিখ্যাত মাতস্য উৎসব, মহারাষ্ট্র কালিদাস চিকু উৎসব, তামিলনাড়ু পঙ্গল থাইপুসম, জাল্লিকাট্টু খুব বিখ্যাত এবং পঙ্গল। তামিলনাড়ু, তেলেঙ্গানা বোনালু, উগাদি, বাতুকাম্মা। মিজোরামের চাপচারকুট, নাগাল্যান্ডে হর্নবিল খুব বিখ্যাত পাখির উৎসব হর্নবিল। উত্তরপ্রদেশে কুম্ভ মেলা, রামলীলা, রামনবমী। পাঞ্জাবি দেখো হোলা মহল্লা, বৈশাখী, লৌরি উৎসব। মণিপুর চাভাংকুট বিহু, সাংগাই উৎসব খুব বিখ্যাত মণিপুরে। সিকিমের সাগাদাওয়া, লোসার বুদ্ধিস্টদের ফেস্টিভ্যাল এবং লোসাং, এগুলো সব বুদ্ধিস্টদের ফেস্টিভ্যাল, বৌদ্ধ ধর্মের মানুষদের। পশ্চিমবঙ্গে আমাদের দুর্গাপূজা তো আছেই বিখ্যাত উৎসব, আরো অন্যান্য আছে। দিল্লির কুতুব উৎসব, ভারত রংমোহন রোশনারা, শালিমার কিন্তু রয়েছে। ত্রিপুরার গঙ্গা পূজা, খার্চি পূজা খুব বিখ্যাত। অরুণাচলের লোসার, বুড়িভুট। উত্তরাখণ্ড গঙ্গা দশেরা, মেঘালয় ওয়াংলা, নংক্রেম। হিমাচল প্রদেশে হরিয়ালি, বৈশাখী। ছত্তিশগড় হারেলি। লাদাখের হেমিস ফেস্টিভ্যাল সব থেকে বিখ্যাত। হেমিস আছে, লোসার আছে, এই দুটো খুব বিখ্যাত। এছাড়া সিন্ধু দর্শন,
অন্ধ্রপ্রদেশে ব্রহ্ম উৎসব এবং উগাদি বা তেলেগু নববর্ষ এটাও খুব বিখ্যাত। এখানে ইংরেজিতে আছে, ইংরেজিতে দেখতে পারো। দেখো আমাদের শাস্ত্রীয় নৃত্য আমাদের 8 প্রকারের আছে। আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তারা কিন্তু 9টাকে স্বীকৃতি দিয়েছে শাস্ত্রীয় নৃত্যের তালিকায়। ছৌ নৃত্যকে তারা যুক্ত করেছে, কিন্তু আমাদের শাস্ত্রীয় কলা একাডেমি তারা 8টাকেই কিন্তু স্বীকৃতি দিয়েছে, যেটা হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ু থেকে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা, মোহিনী আট্টম কেরালা, ওড়িশা থেকে ওড়িশি, মণিপুরি থেকে মণিপুর থেকে সাতরিয়া আসাম, আর আমাদের কত্থক উত্তরপ্রদেশ, ছৌ নৃত্য আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে কিন্তু রয়েছে। ঝাড়খণ্ডে আমাদের পশ্চিমবঙ্গের কথায় পুরুলিয়া। এছাড়া আমাদের বিভিন্ন লোকনৃত্য রয়েছে। লোকনৃত্য আমাদের প্রচুর হয়। পশ্চিমবঙ্গ থেকে গম্ভীরা খুব ইম্পর্টেন্ট, পাঞ্জাব থেকে ভাংড়া, গিদ্দা, রাজস্থান থেকে ঘুমার খুব বিখ্যাত, এবং কালবেলিয়া এটা একটা সেই সাপুরেদের নৃত্য, ঠিক আছে, সাপুরেদের নৃত্য কালবেলিয়া। তারপর তামিলনাড়ুতে ভারতনাট্যম, কাভাডি, উত্তরপ্রদেশের নৌটঙ্কি খুব বিখ্যাত, উত্তরাখণ্ডের গাড়োয়ালি, কুমায়ুনি, গোয়া থেকে কুগদি, সিগমো, ঘোড়ে মদনী, মধ্যপ্রদেশ থেকে মটকি খুব বিখ্যাত, ছত্তিশগড়ের রাউত নাচ, পাণ্ডবনী, ঝাড়খণ্ডের ফাগুয়া, সারহুল, আরো সব আছে। অরুণাচল প্রদেশের চালো, বার্ধছাম হচ্ছে বৌদ্ধদের, মণিপুর দোলচালাম, পুংচালাম, লৌসা, মেঘালয়ের দেখো নংক্রেম, লাহো, মিজোরামের চেরাও নৃত্য, নাগাল্যান্ডের বাঁশের নাচ এক ধরনের হয়, ওটা খুব বিখ্যাত, ত্রিপুরার হোজাগিরি খুব বিখ্যাত, সিকিমের চুফাত এবং ইয়াকচাম এগুলো বুদ্ধিস্টদের উৎসব, মানে নৃত্য উৎসব, লাক্ষাদ্বীপের লাভা এবং কোলকালি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, বিলাসিনী নাট্যম, বাট্টা বোমালু, আসামের বিহু খুব বিখ্যাত এবং নাট পূজা, বিহারের জাতা যতীন খুব বিখ্যাত এবং বিদেশিয়া, গুজরাটে গারবা নৃত্য তো তোমরা জানো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, টিপ্পানি, রাস, ডান্ডিয়াটা বিখ্যাত, হরিয়ানার ঝুমার ফাগ, হিমাচল প্রদেশ ঢালি, ছাপেলি, ডাঙ্গি, জম্মু কাশ্মীরের রাউফ এবং হিকাত দুটোই বিখ্যাত, কর্ণাটকের যক্ষগান অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে, কেরালায় কথাকলি, অট্টমথুল্লা, মোহিনী আট্টম, মহারাষ্ট্রের লাভানি অলরেডি এসছে, ওড়িশার ওড়িশি এবং ছৌ তো আছেই। এখানে ইংরেজিতে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তোমাদের ডিসেম্বর সেট 4 দিচ্ছি, এরপর তোমরা পরবর্তী সেট আবার পাবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সেট 4-এ দেখো এরকম কোশ্চেন থাকবে। প্রথমে ইংরেজি প্রত্যেকটা সেট ধরে ধরে হবে, সেট 1, সেট 2, সেট 3, সেট 4, এক একটা সেটে কিন্তু 50টার কাছাকাছি কোশ্চেন থাকে। দেখো প্রথম কোশ্চেন এরকম থাকবে, আনসার দেওয়া থাকবে, তারপর ডেসক্রিপশন দেওয়া থাকবে। প্রত্যেকটা কোশ্চেন এরকম কোশ্চেন, 4টে করে অপশন, উত্তর, ডেসক্রিপশন। তো এইভাবে কিন্তু পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নোটস এর পাশাপাশি, ঠিক আছে। তো একইভাবে তোমাদের স্ট্যাটিক জিকেরও কোশ্চেন দিয়ে দিচ্ছি, স্ট্যাটিক জিকে গুলো পড়ে দেখবে। যেমন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায়, 4টে করে অপশন, উত্তর, ডেসক্রিপশন। একইভাবে ইংরেজিতেও কিন্তু থাকছে কোশ্চেন, অপশন, উত্তর, ডেসক্রিপশন, ঠিক আছে। তো এই ছিল আজকের একটা সংক্ষিপ্ত ক্লাস। এখানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের মোটামুটি সিলেবাসটা কি আছে, তার পাশাপাশি আমরা কিরকম নোটস তোমাদের দিয়ে থাকি, কতটা পরীক্ষায় কমন এসেছে বিভিন্ন পরীক্ষায়, সেটা ট্রাস্টেড কিনা, যে আদৌ তোমরা পড়ছো অথচ কোশ্চেন কমন পাচ্ছ না, এরকম কিনা, ঠিক আছে। সেই জন্য তোমাদের একটা
এক ঝলক দেখালাম। তো যেটা বারবার বললাম, রেলের পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মানে আমার যে সাবজেক্টটা আমি পড়াই সেটা কিন্তু সব থেকে ভাইটাল প্লে করবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু হবে না। মানে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি ভালো করে পড়তে হবে, খুব ডিটেলসে। রেলের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো ভালো করে পড়ো। নেক্সট যখন আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, সেখানে আবার ধরে ধরে আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। এখানে তো কোশ্চেন আনসার প্র্যাকটিস হলো না, সেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি তোমাদের ধরে ধরেই করিয়ে দিয়ে থাকি, ঠিক আছে? সে ক্লাসে যখন দেখা হবে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? স্যার এবার তোমাদের সাথে কথা বলবেন। চলো, স্যার আছেন? স্যার কমপ্লিট হয়ে গেছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। একটা মিনিট আমাকে টাইম দাও, আমি শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট আমাকে টাইম দাও। আমি তোমাদের একটা গ্রুপে লিঙ্ক শেয়ার করছি, আমাদের ফেসবুক পোস্ট, একটু যদি একটা দুটো ফেসবুকে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আর আশা করি তুমি সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো। জয়েন করে দেখো, প্রচুর কিছু ইনফরমেশন। আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যদি একটা তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। তবে ফার্স্ট পেজটা আমি শেয়ার করে দিলাম, সেকেন্ড পেজটা আমি দিয়ে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো, গ্রুপে শেয়ার করে দিলাম লিঙ্কটা, লিঙ্ক গ্রুপে শেয়ার করলাম। একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল, যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে গ্রুপে দেখো আমি ফেসবুক লিঙ্ক শেয়ার করি। এটা মানে অন্য একটা পরীক্ষা, NTNET এর পরীক্ষা রয়েছে, হয়তো তোমরা অনেকে দাও না। জাস্ট একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। অনেক উল্টো পাল্টা ভুল ভাল কমেন্ট চলে আসে, সেই জন্য আর কি বলা, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার। তো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যদি একটা দুটো সেন্টেন্সে যদি ফিডব্যাক শেয়ার, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো। রাজীব বর্ধন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ রাজীব। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ওই 2 মিনিট একটু টাইম নেবো না। এবার জানিয়ে দিচ্ছি, যেরকম যা বললাম, যে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস সব কিছু জানিয়ে দিচ্ছি। ঘোষ, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ কে ঘোষ। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার করলাম। আবির সরকার, থ্যাংক ইউ। জয়দীপ প্রামাণিক, থ্যাংক ইউ ভাই। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। ইসান সেন, আমার মনে হয় ভুল উচ্চারণ করলাম কিনা জানি না। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের গ্রুপে দেখো একটা ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার করলাম, একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। তোমাদের ফেসবুক ইয়ে করলাম। আর আমি জানি না মানে ক্লাস কেমন কি লেগেছে তো তোমরা বলতে পারবে, কিন্তু ক্লাসের যে অ্যাটেন্ডেন্স বা যা কিছু, তাতে ক্লাস এইরকম ভাবে কন্টিনিউ না করাই ভালো মনে হচ্ছে। আর নো ডাউট, কি বলতে পারো আর একটা একটা ক্লাস সম্পর্কে আর কি পাওয়া যেতে পারে একটা ক্লাস?
সমস্ত কিছু হাতে ধরে গুছিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে আর কি পাওয়া যেতে পারে? শারীরিক দেবনাথ, থ্যাংক ইউ শারীরিক। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো, আমি গ্রুপটা সরি কোডটা শেয়ার করি। উদয়ন রয়, থ্যাংক ইউ ভাই উদয়ন, এত ভালো করে লেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। উদয়ন রয়, আমি কোথায় চলে গেলাম? গৌরব কুন্ডু, থ্যাংক ইউ ভাই গৌরব। যে জায়গাটা ছিল, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিন ছবি তুলে পাঠাবে না। ঠিক, যে জায়গাটা ছিল, যে শুধুমাত্র সেখানে ছিল, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, যেটা আমাদেরকে বারবার বলা হয়। কোনো রকম ছবি তুলে short তাহলে তোমাদের কাছে যাবে না। আর next যেটা বলা, যে তোমরা জানো যে পরপর আমাদের 3 দিন ক্লাস হয়ে গেল, আগামীকাল চতুর্থ ক্লাস রয়েছে। তো রেকর্ডিং ক্লাস পিডিএফ মধ্যে যদি বলে রাখি, আগামীকাল যে ক্লাসটা রয়েছে, আগামীকাল অঙ্কের ক্লাস থাকবে। অঙ্কের ক্লাসে আমি নিজে থাকবো, যদিও প্রথম দিন ক্লাস রিজনিং এ আমি আমাকে দেখেছিলে, আগামীকাল অঙ্কের ক্লাস সেখানেও আমি থাকবো। কিন্তু মনে রাখো, ম্যাথ এবং রিজনিং এ আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং এ আমি বাদ দিয়ে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে। ম্যাথ এবং রিজনিং এ আমি বাদ দিয়ে টোটাল মানে আমি আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে। সবকিছু ঠিক আছে তো, মানে দেখা যাচ্ছে বা কিছু ভয়েস ব্রেক করছে? একটা মিনিট দাও তো, একটা মিনিট। এবার দেখো তো ইয়ে ভয়েস ব্রেক করছে কিনা, এবার কোনো সমস্যা আছে কিনা দেখো তো। এবার কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, চলো কোডটা শেয়ার করে দিই। যেটা বলছিলাম যে তোমরা প্রত্যেকে জানো যে অলরেডি আমাদের 3 দিন ক্লাস হয়ে গেল। আমাদের চতুর্থ দিনের ক্লাস, সরি 3 দিন ক্লাস হয়ে গেল, আজকের দিন ধরে 3 দিন ক্লাস হয়ে গেল। আগামীকাল চতুর্থ দিনের ক্লাস রয়েছে, অঙ্কের ক্লাস, আমি নিজে থাকবো যদিও। আর যেটা বলা, যে আগামীকাল যে ক্লাসটা রয়েছে অঙ্কের ক্লাস, তার গুরুত্ব মূলত 3টে। প্রথম কথা বলে রাখি, আগামীকাল ক্লাসে অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পুরো রেলের পরীক্ষা মানে বোথ এনটিপিসি এবং গ্রুপ ডি, এদের মধ্যে যে বিরাট কিছু পার্থক্য রয়েছে একদমই না, খুব সামান্য পার্থক্য রয়েছে, সেগুলোকেও ডিসকাস করব। তো পুরো অঙ্কের সিলেবাস নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব, যে কি কি রয়েছে, কোথা থেকে কি পড়তে হবে, কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসে, কে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় সব থেকে কম গুরুত্বপূর্ণ, কাকে তুমি ইগনোর করলেও করতে পারো এরকম টাইপের, কিন্তু কোথায় ইগনোর করা যাবে না, এই সমস্ত কিছু অঙ্কের পুরো জায়গাটা আগামীকাল ডিটেলসে ডিসকাস করব। সেকেন্ড পার্ট যেটা, যে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিতে হবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, রেলের নতুন একটা ব্যাচ ক্রিয়েট করা হবে। তো সেই নতুন ব্যাচের সমস্ত বিস্তারিত তথ্য, মানে কোর্স ফি থেকে শুরু করে অ্যাডমিশন প্রসেস, বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, কোর্স ফির ক্ষেত্রে বললে কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, বা কোর্স ফি যেন বাধা না হয়ে দাঁড়ায়, ঠিক এতটাই কম থাকবে কোর্স ফি। আর যদি বলো কোয়ালিটি অফ এডুকেশন, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমরা বায়োসায়েন্সের ক্লাস দেখেছি, ফিজিক্যাল সায়েন্সের আলাদা ফ্যাকাল্টি থাকবে। একই রকম ভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স আলাদা ফ্যাকাল্টি থাকবে।
স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নিয়েছো। এছাড়া আমি আবারও বলছি, ম্যাথ রিজনিং এ আমি বাদ দিয়ে আরো দুজন, অর্থাৎ আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে। তো সাবজেক্ট ওয়াইজ বললাম আলাদা ফ্যাকাল্টি থাকবে, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং তার রেকর্ড থাকবে। এবং এই ক্লাসের পর বা নতুন যে পেইড কোর্সে পর পর জায়গার বিরাট পরিবর্তন দেখতে পাবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে এই যে এখনো তোমাদের মাইক্রোফোন বন্ধ করা রয়েছে, নতুন ব্যাচে মাইক্রোফোন বন্ধ করা থাকবে না। অর্থাৎ যখন খুশি তুমি তোমার ইচ্ছা মতো লাইভ ক্লাসে কোশ্চেন করতে পারো সরাসরি, যে স্যার এটা বুঝতে পারলাম না, স্যার আরেকবার রিপিট করুন, স্যার এটা কেন হলো, স্যার আরেকবার বলুন। এই কথাগুলো সরাসরি লাইভ ক্লাসে বলতে পারবে, কোনো মেসেজ করার দরকার পড়বে না। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2, নতুন ব্যাচে মানে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। নতুন ব্যাচে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। অর্থাৎ তুমি কোনো কারণে যদি ক্লাস নাও করতে পারো, তার রেকর্ডিং পিডিএফ নোটস তোমার জন্য থেকে যাবে। তুমি সেই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার ইচ্ছা মতো যখন খুশি, যতবার খুশি, যেভাবে খুশি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো আগামী ক্লাসে আমি পুরো ডিটেলসে একদম লিখিত আকারে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক রুটিন কি, কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, দেন তোমার ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন। এই যেমন তোমাদের 7টায় ক্লাস হচ্ছে, আগামীকাল 6টায় ক্লাস হচ্ছে, এর একটা ফিক্সড রুটিন থাকবে। ঠিক আছে? আমি আগামীকাল সমস্ত কিছু একদম A to Z এরকম লিখিত আকারে শেয়ার করে দেবো। এমন নয় যে শুধু মুখে বলবো, পুরো লিখিত আকারে শেয়ার করে দেবো। আগামীকাল সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হবে, মনে রাখবে 6টা থেকে ক্লাস শুরু হবে, আমি নিজে থাকবো। আর তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গা যে আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস, আবার রিপিট করছি, রেকর্ডিং এবং পিডিএফ নোটস, সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসাথে পেয়ে যাবে এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে। আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাহায্যে সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তো আবারও বলছি, এই 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ। গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, এই কথা আশা করি আর প্রমাণ করানোর দরকার নেই, বারবার বলার দরকার নেই যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। মনে রেখো যে এই লাইভ ক্লাসের মধ্যে সমস্ত কিছু শেয়ার করা হবে এবং একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকবে। মানে এই এখনো তোমরা যতজন ক্লাস করছো এতজন টোটাল ক্লাসে থাকবে না। ঠিক আছে? এতজন টোটাল ক্লাসে থাকবে না লাইভ ক্লাসে। মানে আমাদের যে পেইড ব্যাচ হবে সেই নতুন ব্যাচে স্টুডেন্ট সংখ্যা লিমিটেড থাকবে। আমি আগামীকাল এই সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো যে নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে। তো অবশ্যই লাইভ ক্লাস মিস করবেন না। প্রথম যেটা বললাম, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দ্বিতীয়, নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো একদম লিখিত আকারে, যে অ্যাডমিশন প্রসেস কি, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, A to Z সবকিছু ক্লিয়ার করে দেবো। এবং তৃতীয় যেটা, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আজকের যে কোডটা রয়েছে সেটা আমি শেয়ার করে দিচ্ছি, দেখে নাও একবার। কোডটা হচ্ছে এটা, লাভ ইউ আর আর বি। এটা হচ্ছে সিক্রেট কোড, লাভ ইউ আর আর বি। এটা হচ্ছে সিক্রেট কোড, লাভ ইউ আর আর বি, যেটা বর্ডার করা রয়েছে এটাই হচ্ছে তোমার সিক্রেট কোড। আর নাম্বারটা সেম, আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে, অর্থাৎ এই সেম নাম্বার থাকবে না। আবার বলছে আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, অর্থাৎ কোডের ধরনটা কিছুটা পাল্টাবে, যেটা অনেক বেশি সহজ হবে। অর্থাৎ তোমাদেরকে শেয়ার করতে অনেক বেশি সহজ হবে, সহজ পদ্ধতি থাকবে। আর এই নাম্বারটা পাল্টে যাবে, 6291515880। এটা আজকের জন্য, আগামীকাল কিন্তু এই সিক্রেট কোডের নাম্বারটা পাল্টে যাবে। কোডটা হচ্ছে লাভ ইউ মাস্টারজি, কোড হচ্ছে লাভ ইউ আর আর বি, লাভ ইউ আর আর বি। এটা হচ্ছে সিক্রেট কোড, লাভ ইউ আর আর বি, লাভ ইউ আর আর বি। এটা হচ্ছে সিক্রেট কোড। পাঠাবে 6291515880, এই নাম্বারে পাঠিয়ে রাখবে। আর আবার বলছি, কোর্স ফি থাকবে সর্বনিম্ন, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্ত ছেলে মেয়েটার কাছেও কোর্স ফি বাধা হয়ে দাঁড়াবে না। আর লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, একটা লম্বা ডিউরেশন, মানে এর মধ্যে তোমার এনটিপিসি গ্রুপ ডি দুটোই ক্লিয়ার হয়ে যাবে, এনটিপিসি বা গ্রুপ ডি দুটোই ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলছি, এই দুটো পরীক্ষার মধ্যে সিলেবাসে আকাশ পাতাল পার্থক্য না, বা হয়তো তুমিও খুঁজে পাবে না পার্থক্য কোথায় আছে। এক কথায় বলতে গেলে যেটা, সেটা হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ডে পার্থক্য মূলত। কিন্তু অবশ্যই হ্যাঁ, যে সিলেবাসের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, এটাও ঠিক। ঠিক আছে?
তো এটাই রয়েছে, এটাই বলার ছিল। আর আবারও বলছি যে তোমাদের যে অ্যাটেন্ডেন্স বা যা কিছু, মানে আজকের যে ক্লাসটা, আমি জানি না এই ক্লাসটা কোন দিক থেকে খারাপ বলা যেতে পারে বা কোন দিক থেকে, তারপরেও এই রকম নাম্বার অফ স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, যাই হোক এটা তোমাদের দায়িত্ব, আমার এটা নয়। আহ আমি বলবো যে তুমি এদিক ওদিক প্রচুর ঘোরাঘুরি করো, কারণ তোমাকে যে কোনো কিছু মনে রেখো যা ইমিডিয়েট আকর্ষণ করছে তা তোমাকে ক্ষতি করবেই, মিলিয়ে নেবে। তবে এটা বুঝতে যেন লাইফের দুপুর না হয়ে যায়, যে লাইফের দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো আর তখন বুঝতে পারলে যে ইমিডিয়েট যেটা অ্যাট্রাক্ট করে সেটা অ্যাকচুয়ালি ভালো জিনিস না, সেটা অ্যাকচুয়ালি ভালো জিনিস না। এটা সবসময়ের জন্য সত্যি। তুমি প্রচুর রয়েছে তো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, অনেক জায়গায় রয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছ, আমাদের সম্পর্কে কিচ্ছু দেখতে পাবে না, কোথাও কোনো কিছু দেখতে পাবে না। নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, নিজেদের টেলিগ্রাম চ্যানেল চাইলে দিনের মধ্যে 50 বার করে শেয়ার করতে পারি, কিন্তু কোনো কোথাও এই সামান্য জিনিসটুকু দেখতে পাবে না যে ভর্তি সংক্রান্ত কোনো কিছু রয়েছে বা কিছু, কিচ্ছু পাবে না। আমি এইগুলো নিয়ে বলেছিলাম একদম প্রথম দিন, যদি ক্লাস করে থাকো ওখানে আমি বলেছিলাম, একটু মনে করে দেখো, আমি জানি না প্রথম দিনে ক্লাসে ছিলে কিনা, এই কথাগুলো শুনেছিলে কিনা, যে ব্যারিয়ারের কথা বলেছিলাম। এই ব্যারিয়ার বলতে গিয়ে আমি বলেছিলাম যে ধরো তুমি কোনো প্রাইভেট জব করো, সকাল 8টা রাত 8টা, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি টিউশন পড়াও বা অন্য কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, এছাড়া বলেছিলাম তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, প্রতিবেশী, মোবাইল, রিলস, মনে আছে? আমি বলেছিলাম এই জায়গাগুলো আজকে আমি ডিটেলসে ডিসকাস করতে পারলাম না, এগুলো আমি পরে করব, কারণ এই জায়গাটা সময় লাগবে কিছুটা। কেউ ছিলে, মানে এই যে যে কথাগুলো বলেছিলাম প্রথম দিনের ক্লাসে ছিলে কেউ? এই কথাগুলো যে বলেছিলাম এই প্রথম দিনের ক্লাসে ছিলে কেউ? তো এগুলো আমি, হ্যাঁ এগুলো আমি ডিটেলসে ডিসকাস করে দেবো, একটু সময় দাও, আমি ডিসকাস করে দেবো, অবশ্যই করে দেবো, যে অবশ্যই সম্ভব, এখান থেকেও পারা যায় প্রাইভেট জব করে বা অন্যান্য যে কোনো রকমের বা যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি রয়েছে সেখান থেকেও সম্ভব। একটু আমাকে তার জন্য সময় দিতে হবে বাবা, যে আমি তুমি বললে আমি 5 মিনিটের মধ্যে বললাম সেরকমটা হয়তো হবে না, আমাকে একটু সময় দিতে হবে, অন্তত 10-15 মিনিট 20 মিনিট সময় দিতে হবে, তাহলে ব্যাপারটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে এবং সেটা অ্যাপ্লিকেবল, সেটা তোমার কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেটাকে অ্যাপ্লাই করলে তুমি ডেফিনেটলি সেখান থেকে রেজাল্ট পাবে, সেখান থেকে রেজাল্ট পাবে। শুধু একটাই কথা বলবো, যে বারবার বলছি, ইমিডিয়েট যা কিছু অ্যাট্রাক্ট করছে তার পিছনে দৌড়িও না, তা তোমাকে সততই ক্ষতি করবেই। ইমিডিয়েট যা কিছু অ্যাট্রাক্ট করছে তার পিছনে দৌড়িও না, ভালো করে দেখো, তারপরে জাজমেন্টে যাও। ইমিডিয়েট যা কিছু হচ্ছে সেখানে দৌড়িও না, তাহলে তোমার ক্ষতি হবেই। তাহলে তোমার এই যে যা কিছু যেরকম ভাবনা চিন্তা করে তুমি এগোচ্ছ তা একটা সময় নষ্ট হবেই, মিলিয়ে নিও। কিন্তু এই কথাটা বুঝতে, লাইফের বিকেল না হয়ে যায়, লাইফের বিকেল আশা করি বুঝতে পারছো, লাইফের মধ্যে বিকেল না চলে আসে, যে যখন বুঝতে পারলে আর ঘুরে দাঁড়ানোর মতো সময় থাকলো না, কারণ একটু পরে সন্ধ্যা নেমে যাবে লাইফের। তো এই ব্যাপারটা জন্য এতটা সময় না নিয়ে নাও, মানে যেখানে যেভাবে যেখান থেকে প্রিপারেশন নাও না কেন, সঠিক ডাক্তারের কাছে যাও, হাতুড়ের কাছে গিয়ে বেঘরে প্রাণ জন্য না যায়। তারপর উপরে উঠে পা দুলিয়ে দুলিয়ে বাদাম ভাজা চিবাতে চিবাতে বলতে হবে, কাজ যদি কোনো ডাক্তারের কাছে যেতাম তাহলে বেঘরে প্রাণটা যেত না। কারণ প্রচুর এ রয়েছে এরকম টাইপের, অলি গলিতে ছেয়ে গেছে। আগে দেখে নাও, মানে যিনি পড়াচ্ছেন তিনি কে করেন, মানে যিনি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছেন তিনি অ্যাকচুয়ালি কি করেন, তার কোয়ালিফিকেশন, তার এক্সপিরিয়েন্স কোথা থেকে রয়েছে। আমি বোধহয় প্রথম দিন এগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই এই ব্যাপারগুলো বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, যে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে কিনা, অনলাইন ক্লাস হলে তার রেকর্ডিং, পিডিএফ নোট সেটা দুটো ভাষাতে পাওয়া যাবে কিনা, কারণ এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে শুধু বাংলায় দিলে যেটা হয়, কিছু জায়গা আছে বাংলাতে বোঝা যায় না, সায়েন্সের টপিক গুলো পিওর বাংলা কখনোই হয় না। পিওর বাংলা মানে সেটা যদি বলি তুমিও নিজেও বুঝতে পারবে না, তুমি ইংলিশ টার্মেই বুঝতে পারবে, বাংলাতে বুঝতে পারবে না, ব্যাপারগুলো এইরকম। তো এই জায়গাগুলো বা প্রপার মক টেস্টের সুবিধা আছে কিনা, কারণ নিজেকে জাজমেন্ট করার একমাত্র জায়গা হচ্ছে মক টেস্ট, তো সেই জায়গাগুলো আছে কিনা। ঠিক আছে, যাই হোক এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়, মনে রাখবে টাইমটা, আগামীকাল সন্ধ্যা 6টা থেকে ক্লাস শুরু হবে, আমি নিজে থাকবো। 6টা থেকে মোটামুটি 7টা 10-15 পর্যন্ত আমরা অঙ্ক নিয়ে থাকবো।
এবং তারপর আমরা নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে বলবো, এবং একদম শেষে মাস্টার সিক্রেট কোড। 1.5 ঘন্টা ক্লাস থাকবে। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য অবশ্যই মোবাইলের ডেটা বাঁচিয়ে রাখো। বারবার বলছি, সঠিক যা কিছু সেটাকে চেনো বা বুঝতে শেখো, বেঘরে যেন প্রাণ না যায়। সঠিকটা বুঝতে, সঠিক চিনতে যেন লাইফের বিকেল বেলা না চলে আসে, এই কথাটা মাথায় রেখে দিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় দেখা হবে, আমি নিজে থাকবো। থ্যাংক ইউ, গুড নাইট।